এটা একটা প্রসেস অফ এগ্রিমেন্ট, যে প্রসেসের মাধ্যমে মূলত একই ধরনের রিস্ক বা একই ধরনের ঝুঁকি সম্পন্ন ব্যক্তিরা নিজেরা ডোনেশনের উপর ভিত্তি করে একটা ফান্ড গঠন করে। যদি তারা ওই ঝুঁকিতে কখনো পড়ে, তখন ওই ফান্ড থেকে তাকে আর্থিক সহযোগিতা বা ইনডেমনিটি প্রদান করা হয়। এই প্রসেসটাই হচ্ছে মূলত ইসলামিক ইন্স্যুরেন্স। তাহলে ইসলামিক ইন্স্যুরেন্সটা, এখানে একটা ফান্ড গঠন করতে হয়, এখানে একটা গ্রুপ অফ পিপল থাকে, এবং সবগুলো গ্রুপের সবগুলো মেম্বারের একই ধরনের একই ধরনের ঝুঁকির উপর ভিত্তি করে তারা এই গ্রুপটা গঠন করবে। যে ফান্ডটা গঠন করবে, এই ফান্ড নিজস্ব একটা লিগ্যাল এন্টিটি পাবে। তার একটা লিগ্যাল এন্টিটি থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি যা করতে পারবে, ঠিক এই ব্যক্তির মতো করে ওই ফান্ডটাও সবকিছু করতে পারবে। এটা গেল আপনার ইসলামিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এখানে আবার ইসলামিক ইন্স্যুরেন্স কে পরিচালনা করবে এই বিষয়ে কিছু বলা আছে, যে যারা মিলে ফান্ড গঠন করবে তারা নিজেরাও পরিচালনা করতে পারবে, আবার নিজেরা পরিচালনা না করে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতেও এটা পরিচালনা করতে পারবে। তাহলে ইসলামিক ইন্স্যুরেন্সের মূল ভিত্তিটা ছিল ডোনেশনের উপর ভিত্তি করে ইন্স্যুরেন্স ফান্ড গঠন করা। আর কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মুআওয়াদা কন্ট্রাক্ট। এখানে সহযোগিতার কোনো আলাপ আলোচনা নাই, এখানে হচ্ছে দেনা পাওনার আলোচনা। নিজে লাভবান হওয়ার নিয়তে একজন ব্যক্তি ইন্স্যুরেন্স করে থাকে, কোম্পানিও এখানে লাভের চিন্তা করে এই ব্যবসা করে থাকে। তো মানে দুই পক্ষেরই এখানে লাভ লসের হিসাব নিকাশটাই মুখ্য, এখানে সহযোগিতার বিষয়টা মুখ্য না। তো ইসলামিক ইন্স্যুরেন্স বৈধ, কনভেনশনাল ইন্স্যুরেন্সটা নিষিদ্ধ। তো এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ইসলামিক ইন্স্যুরেন্স গঠিত হয় ডোনেশনের উপর ভিত্তি করে, আর কনভেনশনাল ইন্স্যুরেন্স গঠিত হয় মুআওয়াদা কন্ট্রাক্টের উপর ভিত্তি করে। মুআওয়াদা যেহেতু আর্থিক কন্ট্রাক্ট, এখানে কোনো ধরনের গারার থাকতে পারবে না। বাট ইন্স্যুরেন্স মানেই তো গারার, কারণ সে ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ পাবে, ক্ষতিগ্রস্ত না হলে তো সে কিছুই পাবে না। তো যেহেতু এটা একটা আর্থিক কন্ট্রাক্ট আর এখানে একটা এক্সেসিভ গারার আছে, এই জন্য কনভেনশনাল ইন্স্যুরেন্স শরিয়াতে নিষিদ্ধ। আর ইসলামিক ইন্স্যুরেন্সেও কিন্তু সেম গারারটা আছে, কারণ ইন্স্যুরেন্স ফান্ড থেকে ইনডেমনিটি তো ক্ষতিগ্রস্ত হইলে পাবে, আর ক্ষতিগ্রস্ত হবে এটার তো আর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই গারার থাকার পরেও বৈধ কেন? কারণ এখানে এই ভিত্তিটা হচ্ছে ডোনেশন, আর ডোনেশন এমন একটা জিনিস যেখানে গারারের কোনো ইম্প্যাক্ট নেই। এই কারণে ইসলামিক ইন্স্যুরেন্সটা বৈধ, কনভেনশনাল ইন্স্যুরেন্সটা নিষিদ্ধ। ফিক, এখানে শরিয়াতে এই ইসলামিক ইন্স্যুরেন্সের অবস্থানটা আমরা পড়েছি সেই দিন, যে এই ইসলামিক ইন্স্যুরেন্স শরিয়াতে বৈধ। আর এখানে ইন্স্যুরেন্স ফান্ডটা গঠন করে তারা নিজেদের এই স্বার্থে ডোনেশনের উপর ভিত্তি করে গঠন করে। যারা পার্টিসিপেন্ট থাকে তারা তাদের মধ্যে একটা কমিটি করে এই ফান্ডটা পরিচালনা করেন। আবার চাইলে এই তারা না করে একটা ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতেও পরিচালনা করতে পারবেন। তো ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতে যদি পরিচালনা করেন তখন দুইটা বিষয়, একটা হচ্ছে শুধু ফান্ড ম্যানেজমেন্টের উপর যদি চুক্তি হয়, তাহলে কোম্পানির সাথে চুক্তি হবে ওকালা চুক্তি, যে কোম্পানির প্রতিনিধি হিসেবে এই ফান্ডটা ম্যানেজমেন্ট করবেন, এর বিপরীতে তিনি একটা ফি গ্রহণ করবেন ইন্স্যুরেন্স ফান্ড থেকে বা পলিসি হোল্ডারদের কাছ থেকে একটা ফি গ্রহণ করবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা বিষয় হচ্ছে, কোম্পানিকে যদি এই ফান্ড ম্যানেজমেন্টের পাশাপাশি ফান্ড বিনিয়োগের দায়িত্বটা প্রদান করা হয়, তো ফান্ড বিনিয়োগের দায়িত্ব প্রদান করলে তখন দুই ধরনের রিলেশনশিপ ক্রিয়েট হয়। একটা হচ্ছে আইদার ইনভেস্টমেন্ট এজেন্সি কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে মুদারাবা কন্ট্রাক্ট। যদি মুদারাবা কন্ট্রাক্ট হয় তাহলে পলিসি হোল্ডাররা হচ্ছে বা ইন্স্যুরেন্স ফান্ড হচ্ছে ফান্ড প্রোভাইডার, আর কোম্পানি হচ্ছে মুদারিব। ইনভেস্টমেন্ট এজেন্সি হলে কোম্পানি হচ্ছে ইনভেস্টমেন্ট এজেন্ট, আর ইন্স্যুরেন্স ফান্ড বা পলিসি হোল্ডাররা হচ্ছে ফান্ড প্রোভাইডার বা রব্বুল মাল। এক্ষেত্রে এখানে আমরা আরো দুইটা বিষয় পড়েছি, যে এখানে যখন কোনো একটা কোম্পানি ইন্স্যুরেন্স ফান্ড ম্যানেজ করবে, সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু এই ফান্ডের অধিকারী হবে না। ইসলামিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোম্পানির অধিকার কি থাকবে? সে যে ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করছে এই ক্যাপিটাল তার, ওই ক্যাপিটাল বিনিয়োগ করে সেখান থেকে যদি কোনো রিটার্ন আসে এই রিটার্নও কোম্পানির।
আবার ওই যে ইন্স্যুরেন্স ফান্ড এজেন্সি কন্ট্রাক্টের উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট করবে, এখান থেকে একটা এজেন্সি ফি পাবে, এটাও কোম্পানির। এবং মুদারাবার ভিত্তিতে সে যদি এটা বিনিয়োগ করে তাহলে এখানে প্রফিটের একটা অংশ পাবে। এই প্রফিট, যে মুদারিব হিসাবে সে যে প্রফিটের অংশ পাবে, এটাও কোম্পানির ইনকাম বা রেভিনিউ। অথবা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে যদি হয় তাহলে সে এখানে ইনভেস্টমেন্ট এজেন্সির আরেকটা ফি পাবে। তো ওইটাও হচ্ছে কোম্পানির ইনকাম। এবং কোম্পানি পরিচালনা করতে গিয়ে যে সকল খরচগুলো আছে এই খরচগুলো তাকেই বেয়ার করতে হবে, ইন্স্যুরেন্স ফান্ডের উপর কোনো কিছু চার্জ করতে পারবে না। আর ইন্স্যুরেন্স ফান্ড বা পলিসি হোল্ডারদের ফান্ড যেটা, এই পলিসি হোল্ডারদের ফান্ডের অধিকার কি কি বা তার এই এন্টারটেনমেন্ট কি কি, সেটা হচ্ছে এই পলিসি হোল্ডারের যে কন্ট্রিবিউশন দিবে, ডোনেশন দিবে, এই ডোনেশনটা হচ্ছে ইন্স্যুরেন্স ফান্ডের এন্টারটেনমেন্ট। এই ডোনেশন গুলো বিনিয়োগ করার মাধ্যমে যদি কোনো প্রফিট আসে, এই প্রফিটটাও ইন্স্যুরেন্স ফান্ডের এন্টাইটেলমেন্ট। আবার এই ইন্স্যুরেন্স ফান্ড যখন বিনিয়োগ করবে, বিনিয়োগ করার সময় যদি এখান থেকে কোনো প্রভিশন সংরক্ষণ করা হয়, হ্যাঁ, তাহলে এই প্রভিশনেও ইন্স্যুরেন্স ফান্ডের অধিকার। আবার যদি কোনো রিজার্ভ সংরক্ষণ করা হয়, ইনভেস্টমেন্ট রিস্ক রিজার্ভ বা প্রফিট ইকুয়ালাইজেশন রিজার্ভ, যে ধরনের রিজার্ভই সংরক্ষণ করা হোক না কেন, এইটাও ইন্স্যুরেন্স ফান্ডের। এবং যদি কোনো ইন্স্যুরেন্স সারপ্লাস থাকে, অর্থাৎ টোটাল কন্ট্রাক্টিং পিরিয়ডের মধ্যে যে পরিমাণ ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারপরে আরো কিছু টাকা অবশিষ্ট আছে, তাহলে এই অবশিষ্ট টাকাটাও কিন্তু ইন্স্যুরেন্স ফান্ডের অধিকার। এইখান থেকে কোনো বিষয়ই ইন্স্যুরেন্স কোম্পানি নিতে পারবে না। যেমন কন্ট্রিবিউশনের কোনো দাবি ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারবে না, প্রভিশনের দাবি ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারবে না, এখানে ইনকামও করতে পারবে না। কোনো সারপ্লাস যদি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারবে না এই সারপ্লাস আমার। আর এই ইন্স্যুরেন্স ফান্ডের এখানে চার্জ করা হবে শুধুমাত্র ডিরেক্ট এক্সপেন্স যেগুলি আছে, কোম্পানির কোনো এক্সপেন্ডিচার এখানে চার্জ করতে পারবে না। ফান্ড পরিচালনা করতে গিয়ে ডিরেক্ট যে এক্সপেন্ডিচারটা হবে সেই এক্সপেন্ডিচারটা এখানে চার্জ চার্জ করতে পারবে। কন্ট্রাকচুয়াল রিলেশনশিপগুলি আমরা পড়েছিলাম, যে এই পলিসি হোল্ডার যারা আছেন, যারা মূলত কন্ট্রিবিউশনের মাধ্যমে ফান্ড গঠন করতেছেন, তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে মুশারাকা। আবার কোম্পানি এবং পলিসি হোল্ডার্স ফান্ড বা ইন্স্যুরেন্স ফান্ড, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে দুই ধরনের। ম্যানেজমেন্টের দিক থেকে হচ্ছে ওয়াকালা, আবার ইনভেস্টমেন্টের দিক থেকে হচ্ছে মুদারাবা বা ইনভেস্টমেন্ট এজেন্সি। আবার পলিসি হোল্ডার এবং ইন্স্যুরেন্স ফান্ড, যেহেতু ইন্স্যুরেন্স ফান্ডেরও একটা লিগাল পার্সোনালিটি আছে, হ্যাঁ, যে এটা একটা এই আর্টিফিশিয়াল পার্সন হিসাবে রিগার্ডেড হচ্ছে, সেই জন্য ফান্ড এবং পলিসি হোল্ডারদের মধ্যে সম্পর্কটা দেখানো হয়েছে। এখানে দুই ধরনের সম্পর্ক। পলিসি হোল্ডাররা যখন এই কন্ট্রিবিউশন প্রদান করবে তখন হচ্ছে ডোনেশন কমিটমেন্ট, আর যখন ক্ষতিগ্রস্ত হবে তখন হচ্ছে ইন্ডেমনিফিকেশন কমিটমেন্ট। কারণ ক্ষতিগ্রস্ত হলে ওই ফান্ড থেকে সে সহযোগিতা পাবে, ইন্ডেমনিটি পাবে। যেহেতু তখন ইন্ডেমনিটির প্রশ্ন, এই জন্য তখন হচ্ছে ইন্ডেমনিটি কমিটমেন্ট। তাহলে এই তিনটা পক্ষের মধ্যে তিন ধরনের রিলেশনশিপ তৈরি হয়। বেসিক শরিয়া রুলস, শরিয়া বেসিস এবং প্রিন্সিপালস গুলো আমরা পড়েছি। শরিয়া বেসিস এর মধ্যে ছিল যে এটা ডোনেশন কমিটমেন্টের উপর ভিত্তি করে, ডোনেশনের উপর ভিত্তি করে এটা তো অনেক গুরুত্বপূর্ণ দেওয়া যায়, যে ডোনেশনের উপর ভিত্তি করে ইন্স্যুরেন্স ফান্ডটা গঠন হয়। ইন্স্যুরেন্স ফান্ড বা ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের মধ্যে থাকে ডোনেশন, ডোনেশন বিনিয়োগ করে যে রিটার্ন আসে সেই রিটার্ন। তারপরে এই দেয়ার অন টু দ্য ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ফর পেমেন্ট অফ ইন্ডেমনিটি। আচ্ছা, বিয়ার এনি ডেফিসিট দ্যাট মে ওয়াকার। আচ্ছা, এই ডোনেশন কমিটমেন্ট অর্থাৎ ডোনেশনের উপর ভিত্তি করে তারা ফান্ড গঠন করবে, যখন ক্ষতিগ্রস্ত হবে তখন এখান থেকে তারা ক্ষতিপূরণ আদায় করবে। আবার এখানে তাদের কাছ থেকে একটা আন্ডারটেকিংও এরকম নেওয়া যায় যে যদি ইন্ডেমনিটি দিতে গিয়ে ইন্স্যুরেন্স ফান্ড সাফিসিয়েন্ট না হয়, সেই ক্ষেত্রে ডেফিসিট অংশটা তারা সবাই মিলে আবার বিয়ার করবে। তো এখানে আমরা আরেকটা বিষয় পড়েছিলাম যে এই ইন্স্যুরেন্স ফান্ড যদি কোম্পানির থ্রুতে ম্যানেজমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে কোম্পানিকে দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। একটা অ্যাকাউন্ট হচ্ছে তার নিজস্ব বিজনেসের জন্য, নিজস্ব ক্যাপিটাল, নিজস্ব ইনকাম, নিজস্ব হিসাব নিকাশ সবকিছুর জন্য হচ্ছে
একটা অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে ইন্স্যুরেন্স ফান্ড, অর্থাৎ পলিসি হোল্ডার পলিসি বিক্রি করে যে টাকাটা আদায় করা হয়েছে, এই পলিসির বিপরীতে যে টাকাগুলো আসছে ডোনেশনের উপর ভিত্তি করে, এইটার জন্য একটা অ্যাকাউন্ট মেনটেন করবে। এটাও আমরা একটু আগে পড়েছি, যে যে এটা এটা তো পড়ছি, এটার দরকার নাই। এটাও আমরা একটু আগে পড়ছি, কোনো দরকার নাই। সারপ্লাস ডিসপোজাল নিয়ে আমরা ওই দিন পড়ছিলাম, যে সারপ্লাস ডিসপোজালটা কিভাবে হবে, যে ইন্ডেমনিটি দেওয়ার পরে যদি ইন্স্যুরেন্স ফান্ডের কিছু টাকা অবশিষ্ট থাকে। তো এইখানে নির্দেশনাটা হচ্ছে যে কমন ইন্টারেস্ট, সকল পার্টিসিপেন্টের স্বার্থ সুরক্ষিত হয় এই রকম পারপাসে এই টাকাটা ডিসপোজ করতে হবে। সেখানে কিছু এখানে বিষয় ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, যেমন রিজার্ভ সংরক্ষণ করা। রিজার্ভটা যেহেতু সবার স্বার্থে সংরক্ষণ করা হয়, সারপ্লাস টাকা দিয়ে রিজার্ভ সংরক্ষণ করা। অথবা যেহেতু টাকা এখানে সারপ্লাস আছে, সেই জন্য পরবর্তীতে তাদের কাছ থেকে যে কন্ট্রিবিউশনটা নেওয়া হবে, এই কন্ট্রিবিউশনের অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া, অথবা সবার পক্ষ থেকে এটা দান করে দিয়ে দেওয়া। বা এখানে টোটাল টাকা ডিসপোজ না করে তার থেকে বা টোটালটাও হইতে পারে, পার্শিয়ালও হইতে পারে, টোটালও হইতে পারে, যে পার্টিসিপেন্টদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া। তবে কোনোভাবেই, যেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সারপ্লাসকে ক্লেম করতে পারবে না, সারপ্লাস দাবি করতে পারবে না, যে এই ইন্স্যুরেন্স ফান্ড ডেবিট করে কোম্পানির অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল, এটার কোনো সুযোগ কিন্তু নেই। ওয়েন দ্য কোম্পানি ইজ লিকুইডেটেড, আবার কোম্পানি যখন লিকুইডেশন হয়ে যাবে, অবসায়ন হয়ে যাবে, সেই ক্ষেত্রে যে সকল প্রভিশন বা রিজার্ভ সংরক্ষণ করা হয়েছে, আনইউটিলাইজ প্রভিশন বা আনইউটিলাইজ রিজার্ভ যা থাকবে, এটা মাস্ট বি স্পেন্ট অন চ্যারিটেবল পারপাস। এই এই জায়গা থেকে আবার কোনো টাকা কিন্তু কেউ আর পাবে না, প্রভিশনের টাকা। কারণ এই প্রভিশনে বহু মানুষের টাকা আছে, এক্সিস্টিং পার্টিদের টাকা আছে, এক্সিটিং পার্টিদের টাকা আছে, রিজার্ভের মধ্যে এক্সিস্টিং এক্সিটিং সব পার্টিদের টাকাই যেহেতু আছে, এই জন্য কার টাকা কাকে দিবে, সেইটা না করে সবার পক্ষ থেকে এটা চ্যারিটি করে দিয়ে দেওয়া হবে। পলিসি হোল্ডারদেরকে এই ইন্স্যুরেন্স কোম্পানি যদি কোনো ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব নেয়, সেই ক্ষেত্রে এই পলিসি হোল্ডারদেরকেও কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অংশীদার করতে হবে। বা তাদেরকেও গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে একটা অপশন বলা হয়েছিল, যে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে পলিসি হোল্ডারদের মধ্য থেকে প্রতিনিধি রাখা, যাতে করে কোম্পানি যখন সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত যদি ইন্স্যুরেন্স ফান্ডের বা পলিসি হোল্ডারদের বিপরীতে যায়, এখানে সে যাতে ভেটো দিতে পারে। অথবা ইন্স্যুরেন্স হোল্ডারদের এই পক্ষে কোনো প্রস্তাবনা পেশ করতে পারে, সেজন্য বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে তাদের প্রতিনিধি রাখা। আবার এখানে আরেকটা বিষয় আমরা পড়েছি, যে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই শরিয়ার প্রিন্সিপল মেনে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। ইনভেস্টমেন্ট কার্যক্রম সহ আদার্স যত ধরনের কার্যক্রম আছে, সব কার্যক্রমে শরিয়ার প্রিন্সিপল মানতে হবে। এবং শরিয়া পারমিট করে না এইরকম কোনো কাজ সে করতে পারবে না। শরিয়া পারমিট করে না এইরকম কোনো পারপাসে সে কোনো পলিসি বিক্রি করতে পারবে না, কোনো কার্যক্রম করতে পারবে না। শরিয়া ব্যান্ড কোনো আইটেমের বিপরীতে সে ইন্স্যুরেন্স পলিসি দিতে পারবে না। আবার শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকবে, শরিয়া সুপারভাইজারি বোর্ডের ওপিনিয়নগুলি সবাইকে মেনে চলতে হবে। আবার শরিয়া অডিট কমিটি থাকবে, হ্যাঁ, অডিট টিম থাকবে, যারা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো অডিট করবে, অডিট করে রিপোর্ট দিবে তারা ঠিকঠাকভাবে শরিয়া মেনে করছে কি করছে না, এই বিষয়ের উপর রিপোর্টও দিবে। আমরা ইসলামিক ইন্স্যুরেন্সের প্রকারভেদ পড়েছি, এখানে কনভেনশনাল ইন্স্যুরেন্সের সাথে মিল রেখে ইসলামিক ইন্স্যুরেন্সও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স বা পার্সোনাল ইন্স্যুরেন্স। প্রপার্টি ইন্স্যুরেন্স হচ্ছে প্রপার্টিকে সিকিউর করার জন্য যখন এই ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয়, এটা হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স। আর ব্যক্তির ডিসেবিলিটি বা ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট যারা আছেন তারা একটা আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন, এই বিষয়টাকে সুরক্ষিত করার জন্য যখন ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয়, তখন এটা হচ্ছে পার্সোনাল ইন্স্যুরেন্স। এটাকে শরিয়ার পরিভাষায় তাকাফুলও বলা হয়। কারণ লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অতিরিক্ত কিছু আলোচনা এখানে ছিল।
যে যদি কোনো ব্যক্তি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিতে চায় তাহলে তার ব্যক্তিগত সকল তথ্য কোম্পানির কাছে উপস্থাপন করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কোম্পানি তার সবগুলো বিষয় পর্যালোচনা করে যাতে সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে যে এই ব্যক্তিকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি দেওয়া যাবে কি যাবে না, লাইফ ইন্স্যুরেন্স পলিসি দিলে তার এই ডোনেশনের পরিমাণটা কি হবে, তার এই রিসিভেবলের বা বেনিফিটস এর পরিমাণ কি হবে, ইত্যাদি বিষয়গুলো যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে এই জন্য ব্যক্তির পক্ষ থেকে তার ব্যক্তিগত লাইফ রিলেটেড সকল ইনফরমেশন উপস্থাপন করতে হবে। কন্ট্রিবিউশনের অ্যামাউন্টটা নির্ধারিত থাকবে, বেনিফিটস এর অ্যামাউন্টটা নির্ধারিত থাকবে, এবং ডেথ কেসে যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয় সেই ক্ষেত্রে টাকা ফুল অ্যামাউন্ট যেটা পাবে, অর্থাৎ ইন্স্যুরেন্স সুবিধা যেটা পাবে, এই ইন্স্যুরেন্স সুবিধাটা ডিজার্ভিং পারসন পার্টিজ বা পারপাসকে দিয়ে দিতে হবে। কোম্পানি ব্যক্তি ইন্স্যুরেন্স পলিসি নেয়ার সময় যাকে বেনিফিশিয়ারি করে দিয়েছেন তাকেই এই বেনিফিটটা দিয়ে দিতে হবে। যদি ব্যক্তির কথা বলে থাকেন ব্যক্তিকে দিবে, কোনো গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে যদি বলা হয় তাহলে তাদেরকে দিবে, অথবা যদি কোনো পারপাস বলা হয় যে আমি মারা গেলে ইন্স্যুরেন্সের সুবিধা যেটা পাবো এটা মাদ্রাসা বা মসজিদে দিয়ে দিবেন, তাহলে ওই পারপাসে দিয়ে দিবে। আরেকটা বিষয় ছিল যে লাইফ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে এই ডোনেশনের পাশাপাশি একটা এই রিকারিং ডিপোজিটও এখানে করা হয় মুদারাবার ভিত্তিতে, যে যে টাকাটা মান্থলি বেসিসে তার কাছ থেকে নেওয়া হয় এইখান থেকে ইন্স্যুরেন্স ফান্ড গঠন করার জন্য একটা অ্যামাউন্ট নেওয়া হয়, আর একটা অ্যামাউন্ট নেওয়া হয় ডিপোজিট হিসাবে। তো ওই ডিপোজিট হিসাবে যে টাকাগুলি গ্রহণ করা হয় এই টাকাটা আবার বেনিফিশিয়ারিরা পাবে না, এই টাকা পাবে ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তির যারা উত্তরাধিকার আছেন তারা। তাহলে এখানে দুইটা বিষয়, ইন্স্যুরেন্স সুবিধা যেটা পাবে ইন্ডেমনিটি হিসাবে যে টাকাটা পাবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেইটা পাবে বেনিফিশিয়ারি, যে বেনিফিশিয়ারির কথা ব্যক্তি মারা যাওয়ার পূর্বে বা পলিসি নেওয়ার সময় বলে গিয়েছে, বা ডিপোজিট নেচারে মুদারাবার ভিত্তিতে যে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করেছে এই টাকা পাবে উত্তরাধিকার যারা আছেন তারা। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স পলিসি ব্যক্তি মারা গেলে সুবিধা পাওয়া যাবে, তো এই সুবিধা যেমন আমরা জানি যে 10 বছরের জন্য কেউ একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করলো, তো 10 বছরের মধ্যে সে যদি একটা কিস্তি দেওয়ার পরে মারা যায় তাহলে যে ইন্ডেমনিটি পাওয়ার কথা ওই ইন্ডেমনিটি পাবে। এখন এইটার উপর ভিত্তি করে বা এই লোভে যদি বেনিফিশিয়ারিরা ওই ব্যক্তিকে খুন করে ফেলে তাহলে বেনিফিশিয়ারিরা 1 টাকাও পাবে না। যে ব্যক্তি মারা যাওয়ার পরে বা খুন হওয়ার পরে যদি প্রমাণিত হয় ইন্স্যুরেন্সের যারা বেনিফিশিয়ারি তারাই মূলত এই ব্যক্তিকে মেরে ফেলছে বেনিফিটের আশায়, তাহলে এরা আর কোনো কিছুই পাবে না। পার্টিসিপেশন ইন ইসলামিক ইন্স্যুরেন্স, এটা আমরা পড়ছিলাম নন মুসলিমদের সাথে এই ইন্স্যুরেন্সে এই পার্টিসিপেট করা যাবে, ইসলামিক ইন্স্যুরেন্স পলিসি একজন নন মুসলিমও নিতে পারবে। আবার এখানে যে কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা নির্ধারণ করা হবে এটা অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপাল বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অনুযায়ী এটা নির্ধারিত হবে। হ্যাঁ, এখানে রিস্কের পরিমাণ, রিস্ক কেমন সেই অনুপাতে কত টাকা এই কন্ট্রিবিউশন হওয়া উচিত, তো এই সব কিছু বিষয় বিবেচনায় নিয়ে এখানে কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা নির্ধারণ হবে। এবং যে রিস্কটাকে মিনিমাইজ করার জন্য পলিসি সেল করা হবে ওই রিস্কটা অবশ্যই একটা সম্ভাব্য রিস্ক হবে, যে সুনির্দিষ্ট কোনো রিস্ক যেটা ঘটবেই এইরকম কোনো রিস্কের বিপরীতে ইন্স্যুরেন্স পলিসি দেওয়া যাবে না। হুম, যে ইন্স্যুরেন্সের রিস্কটা অবশ্যই সম্ভাব্য রিস্ক হবে, অ্যাবসলিউট উইল অফ দ্য পার্টিসিপেন্ট এরকম যদি হয় তাহলে এখানে আর আসলে ইন্স্যুরেন্স পলিসি হবে না। এই যে ইট শুড নট বি সামথিং দ্যাট রিলেটস টু দ্য অ্যাবসলিউট উইল অফ দ্য পার্টিসিপেন্ট অ্যান্ড শুড নট এনকাউন্টার এনি শরিয়া প্রহিবিশন, বা শরিয়া প্রহিবিট করে এরকম কোনো পারপাসেও কিন্তু ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি সেল করতে পারে না। আমরা মেবি এই পর্যন্তই পড়েছিলাম, এখন আমরা 8 থেকে শুরু করব। কমিটমেন্টস অফ দ্য পার্টিসিপেন্ট ইন ইসলামিক ইন্স্যুরেন্স, এই যে একটু আগে যেরকম পড়ে আসছে এখানেও ইসলামিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যখন
কোনো ব্যক্তি ইন্স্যুরেন্সে অংশগ্রহণ করেন, সেই ক্ষেত্রে পার্টিসিপেন্ট হিসাবে ব্যক্তির কি কি কমিটমেন্ট থাকে, এই বিষয়গুলো 8-এ আলোচনা করা হয়েছে। দ্য পার্টিসিপেন্ট শুড অবজার্ভ দ্য ফলোইং কমিটমেন্ট। 1 নাম্বার, সাবমিশন অফ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য রিস্ক টু বি ইনসিওর্ড। যে রিস্ক মিনিমাইজ করার জন্য সেই ইন্স্যুরেন্স পলিসি নিতে চাচ্ছে, ওই রিস্ক রিলেটেড যাবতীয় তথ্য কোম্পানির কাছে সাবমিশন করতে হবে। এইটা পার্টিসিপেন্টের কমিটমেন্ট। অ্যান্ড ইনফর্মিং দ্য কোম্পানি এনি নিউ সার্কামস্টেন্সেস দ্যাট মে ইনক্রিজ দ্য রিস্ক আফটার কনক্লুডিং দ্য কন্ট্রাক্ট। পলিসি গ্রহণ করার পরে এমন কোনো পরিস্থিতি যদি নতুন করে সৃষ্টি হয়, যে পরিস্থিতির কারণে রিস্কটা বেড়ে যেতে পারে, তাহলে ওই বিষয়টাও কোম্পানিকে অবহিত করতে হবে। এটা পার্টিসিপেন্টের কমিটমেন্ট। If it is proved that the participant had committed fraud and deceit or submitted false information, পলিসি গ্রহণ করার পরে বা পলিসি কোম্পানি থেকে সেল করার পরে যদি প্রমাণিত হয় যে ব্যক্তি এখানে ফ্রড করেছেন, জালিয়াতি করেছেন, প্রতারণা করেছেন, অথবা মিথ্যা তথ্য দিয়েছেন, যে রিস্ক রিলেটেড যে তথ্যগুলি দিয়েছে এটা কোনোটাই ঠিক না। যে বিষয়টা ছিল যে সে একটা অ্যাসেটকে সিকিউর করার জন্য এই পলিসি নিয়েছে, যে অ্যাসেটটা সে জানেই যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে, বাট সে যখন পলিসির নেয়ার সময় তথ্য দিয়েছে, সে তথ্য দিয়েছে যে না, আমার এটা মাত্র কিনছি, এটার এখনো অনেক লাইফ স্প্যান আছে, এটা সাধারণত কিছু হবে না, তবে হঠাৎ যদি কিছু হয়ে যায় এই জন্য আমি এটা নিচ্ছি। আসলে সে জানে যে এটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে, ফলস ইনফরমেশন দিছে। হি ইজ দেন সাবজেক্ট টু পার্শিয়াল অর ফুল ডেপ্রিভেশন ফ্রম ইনডেমনিটি। সেই ক্ষেত্রে সে ইনডেমনিটি থেকে টোটালিও বঞ্চিত হতে পারে অথবা পার্শিয়ালিও বঞ্চিত হতে পারে। তো টোটালি আর পার্শিয়ালি কখন কি হবে? ইন কেস অফ আনইনটেনশনাল মিস রিপ্রেজেন্টেশন। এটা ফলস ইনফরমেশনের ক্ষেত্রে প্রযোজ্য। যে মিথ্যা তথ্য দিয়েছে, যে মিথ্যা তথ্য যদি দেয় তাহলে সে ফুললি অথবা পার্শিয়ালি ইনডেমনিটি থেকে বঞ্চিত হইতে পারে। তো কখন সে বঞ্চিত, পার্শিয়ালি বঞ্চিত হবে আর কখন ফুল বঞ্চিত হবে, এটা ওইখানে বলে দিয়েছে যে ইন কেস অফ আনইনটেনশনাল মিসরিপ্রেজেন্টেশন বাই দ্য পার্টিসিপেন্ট। যদি পার্টিসিপেন্ট যে তথ্যগুলি উপস্থাপন করেছে তথ্যগুলি ভুয়া ছিল, বাট তার এখানে কোনো সদিচ্ছার অভাব ছিল না, সে জেনে শুনে এই কাজ করে নাই, অনিচ্ছাকৃতভাবে এইটা হয়ে গেছে, মানে সে তথ্যগুলি উপস্থাপন করেছে বাট সে জানতো না যে এটা আসলে তথ্যগুলি ঠিক না। দ্য ইনডেমনিটি শ্যাল বিকাম প্রপোর্শনেট টু দ্য অ্যাকুরেট ইনফরমেশন হি প্রেজেন্টেড। যদি আনইনটেনশনালি ভুল তথ্য দিয়ে থাকে, সেই ক্ষেত্রে যতটুকু সঠিক তথ্য দিয়েছে ইনডেমনিটির তত পার্সেন্ট সে পাবে। যে ধরেন সে পলিসি নিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ইনডেমনিটি যাচাই বাছাই করা হয়েছে, ইনডেমনিটির অ্যামাউন্টও নির্ধারণ করা হয়েছে, বাট দেখা যাচ্ছে যে এখানে মিস রিপ্রেজেন্টেশন হয়েছে। সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন যেটা সে প্রেজেন্ট করেছে কোম্পানির কাছে, তার মধ্যে যদি 70% তথ্য সঠিক থাকে, তাহলে টোটাল ইনডেমনিটির 70% সে পাবে। আর যদি 70% ভুয়া হয়ে থাকে, তাহলে মাত্র 30% পাবে, 70% আর সে পাবে না, এখানে 70% সে বঞ্চিত হবে। তাহলে এই পার্টিসিপেন্টের কমিটমেন্ট হচ্ছে পলিসি নেয়ার সময় রিস্ক রিলেটেড যাবতীয় তথ্য, সঠিক তথ্য উপস্থাপন করা, এবং পলিসি নেয়ার পরেও যদি নতুন কোনো পরিস্থিতি অ্যারাইজ হয় যার কারণে রিস্ক বেড়ে যেতে পারে, সেই বিষয়টাও ইনফর্ম করা, কোম্পানিকে জানানো, এটা পার্টিসিপেন্টের কমিটমেন্ট। সে যদি ঠিকঠাকভাবে না জানায়, ভুয়া তথ্য দেয়, সেক্ষেত্রে সে টোটালি বা পার্শিয়ালি ইন্ডেমনিটি থেকে বঞ্চিত হবে। 2 নাম্বার কমিটমেন্ট হচ্ছে পেমেন্ট অফ কন্ট্রিবিউশন অন টাইম অ্যাজ পার এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অনুযায়ী যখন ডোনেশন কন্ট্রিবিউশনটা দেওয়ার কথা, ঠিক সেই সময় অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী ডোনেশনটা প্রদান করা, এটাও তার কমিটমেন্ট। ইফ দ্য পার্টিসিপেন্ট রিফ্রেন্স ফ্রম অর ডিলেস পেমেন্ট অফ হিস কন্ট্রিবিউশন, পার্টিসিপেন্ট যদি কন্ট্রিবিউশন অ্যামাউন্ট দেয়া থেকে বিরত থাকে, অথবা সে যদি ডিফল্টার হয়, টাইম মতো না দেয়, সেই ক্ষেত্রে
দ্য কোম্পানি হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট, তার সাথে পলিসির এই বাতিল করে দেওয়ার অধিকার সংরক্ষণ করবে। অথবা পার্সু লিগাল এনফোর্সমেন্ট অফ এনফোর্সমেন্ট অফ পেমেন্ট, যে তাকে যথাযথভাবে যথাসময়ে পেমেন্ট দেওয়ার জন্য তাকে আইনগতভাবে বাধ্য করতে পারবে। তাহলে পেমেন্টটা যথাযথভাবে প্রদান করা, এইটাও পার্টিসিপেন্টের একটা কমিটমেন্ট। সে যদি না দেয় তাহলে কোম্পানি তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে, অথবা তাকে পেমেন্ট দিতে বাধ্য করতে পারবে আইনগতভাবে। 3 নাম্বার কমিটমেন্ট হচ্ছে ইনফর্মিং দ্য কোম্পানি ইন ইটস ক্যাপাসিটি অ্যাজ এন এজেন্ট অফ দ্য পলিসি হোল্ডার, যেহেতু কোম্পানি পলিসি হোল্ডারদের একজন এজেন্ট, সে কারণে ইনফর্মিং দ্য কোম্পানি অফ অকারেন্স অফ দ্য রিস্ক ইনসিওর্ড, যে রিস্ক মিনিমাইজ করার জন্য পলিসিটা নিয়েছেন, এই রিস্ক ঘটে যাওয়ার সাথে সাথে, দুর্ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে এই বিষয়টা কোম্পানিকে জানানো, এইটাও হচ্ছে পার্টিসিপেন্টের একটা কমিটমেন্ট। যে ধরেন মোটরসাইকেলকে ইন্স্যুরেন্স, মোটরসাইকেলের ইন্স্যুরেন্স করেছে, তো মোটরসাইকেল যখনই অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কোম্পানিকে জানানো, এটা হচ্ছে তার একটা কমিটমেন্ট। নোটিফিকেশন শুড বি মেড ডিউরিং দ্য পিরিয়ড স্টিপুলেটেড ইন দ্য ইন্স্যুরেন্স পলিসি, কতক্ষণ সময়ের মধ্যে তাকে জানাইতে হবে, এই বিষয়টাকে, এই বিষয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা অ্যাজ পার কন্ট্রাক্ট পলিসি। পলিসিতে যতক্ষণ, যেমন ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই যদি জানানোর কথা থাকে তাহলে সাথে সাথে জানাবে, ঘটনা ঘটে যাওয়ার 1 ঘন্টার মধ্যে যদি জানানোর কথা থাকে বা একদিনের মধ্যে জানানোর কথা থাকে, তাহলে অ্যাজ পার পলিসি সেই বিষয়টা কোম্পানিকে ইনফর্ম করবে। or within reasonable time if such period is not provided for in the policy। আর পলিসিতে যদি কোনো টাইমের কথা বলা না থাকে তাহলে কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী বা একটা রিজনেবল টাইমের মধ্যে এটা জানাইতে হবে। কারণ হচ্ছে এই যে যে দুর্ঘটনাটা ঘটছে, এই দুর্ঘটনা ঘটার পরে এইটা কোম্পানি সার্ভে করবে, সার্ভে করে দেখবে যে সেইখানে দুর্ঘটনাটা কিভাবে হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, ক্ষতির ভ্যালু কত, ইন্ডেমনিটি কি পরিমাণ প্রয়োজন পড়বে, এই বিষয়গুলি যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য কোম্পানিকে এই তথ্যগুলির সাথে সাথে জানানো, এটা পার্টিসিপেন্টের একটা কমিটমেন্ট। এখন পার্টিসিপেন্ট যদি এই কমিটমেন্ট ফুলফিল না করে, ফেজ টু মেক সাচ নোটিফিকেশন, সে যদি সময় মতো না জানায়, যেমন ধরেন ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেদিন আগুন লাগছে 1 সপ্তাহ পরে জানাইছে, তো স্বাভাবিকভাবে এত পরে জানাইলে যে ঘটনাটা ঘটছে এটার যে সিমটম গুলি থাকবে, যদি এটা কোনো অকারেন্স হয়ে থাকে, তাহলে এই অকারেন্সের সিমটম গুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সে যদি জানাইতে ব্যর্থ হয় তাহলে কোম্পানি হ্যাজ রাইট টু ক্লেম ইন্ডেমনিটি ফ্রম হিম। সেই ক্ষেত্রে দেখেন, ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে ক্ষতি হইলে কোম্পানি থেকে ইন্ডেমনিটি পাওয়ার জন্য, এখন বলতেছে সে যদি দুর্ঘটনার তথ্য টাইম মতো কোম্পানিকে ইনফর্ম না করে, সেই ক্ষেত্রে কোম্পানি তার কাছে ইন্ডেমনিটি দাবি করবে। উল্টা, যে কোম্পানি হ্যাজ দ্য রাইট টু ক্লেম ইন্ডেমনিটি ফ্রম হিম, তার কাছ থেকে ইন্ডেমনিটি দাবি করবে ফর অ্যাকচুয়াল লস ইনকার্ড বাই দ্য ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডিউ টু সাচ ব্রিচ অফ কমিটমেন্ট। এই কমিটমেন্ট ভঙ্গ করার কারণে কোম্পানির যে ক্ষতিটা হয়েছে, ওই ক্ষতি পরিমাণ টাকা তার কাছ থেকে ইন্ডেমনিটি দাবি করবে কোম্পানি। তাহলে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে ক্ষতির বিপরীতে ইন্স্যুরেন্স করা ছিল, তাহলে ক্ষতির ক্ষতিপূরণ ব্যক্তি পাবে, তাহলে ব্যক্তির ইন্ডেমনিটি কিন্তু ব্যক্তি ঠিকই পাবে। আর ব্যক্তি তার কমিটমেন্ট ব্রিচ করার কারণে কোম্পানির যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আবার ব্যক্তিকে, ব্যক্তির পক্ষ থেকে কোম্পানিকে দিতে হবে। তাহলে দুইটা হয়ে গেল, ব্যক্তি ব্রিচ করার কারণে তাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, আর সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার ক্ষতিপূরণ কোম্পানি তাকে দিবে। আবার এখানে নেট অফও হইতে পারে। তো এইটার কারণটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষতিটা, কারণ হচ্ছে ওই যে আমরা আগে একটু পড়ে আসছি, যে যখন কমিটমেন্ট বা ডোনেশন অ্যামাউন্টটা নির্ধারণ করবে, এই ডোনেশন অ্যামাউন্ট নির্ধারণ করার ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপালস আর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, এই দুইটা পলিসিকে সামনে রেখে কমিটমেন্টটা বা এই ডোনেশন অ্যামাউন্টটা নির্ধারণ করতে হবে। তো এই জায়গায় কিন্তু অনেকগুলি বিষয় বিবেচনায় নিয়ে ডোনেশনের অ্যামাউন্টটা নির্ধারণ করে। একটা হচ্ছে যে মানে টোটাল ওই রিলেটেড কতগুলো দুর্ঘটনা ঘটতেছে,
দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি হচ্ছে, সেইখানে কি পরিমাণ টাকা ইন্ডেমনিটি দেওয়া লাগছে, আর পার্টিসিপেন্টদের কাছ থেকে কি পরিমাণ টাকা আসতেছে। আবার যে দুর্ঘটনাটা ঘটলো এইখান থেকে ক্ষতিপূরণ হিসাবে কত টাকা আদায় করা যাচ্ছে। তো এই সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু ডোনেশন অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়। তো এই জায়গায় এই যে সে যে দুর্ঘটনার শিকার হয়েছে, তো এমনও তো হইতে পারে যে সে যদি সময় মতো জানাইতো, তাহলে এই অকারেন্স যারা ঘটিয়েছে তাদেরকে কোম্পানি আইডেন্টিফাই করতে পারতো, আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে একটা বড় ধরনের ক্ষতিপূরণ আদায় করতো। কিন্তু সে সময় মতো না জানানোর কারণে এই ক্লুগুলি নষ্ট হয়ে গেছে। কোম্পানি সার্ভে করে আর কোনো ক্লু বের করতে পারে নাই, এবং কাউকে দায়ীও করতে পারে নাই, কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারে নাই। তাহলে এটা কোম্পানির একটা লস, এই লসটা তার কাছ থেকে আদায় করবে। তাহলে এই তিনটা হচ্ছে একজন পার্টিসিপেন্টের কমিটমেন্ট। আমরা 9 নম্বরে এখন পড়ব কন্ডিশনস ইন ইসলামিক ইন্স্যুরেন্স পলিসি, শর্তগুলো কি কি। 1 নম্বর শর্ত, দেয়ার ইজ নো শরিয়া রেস্ট্রিকশনস অন প্রোভাইডিং অফ ফর স্পেশাল কন্ডিশনস ইন দ্য ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসির মধ্যে কোনো বিশেষ কন্ডিশন যুক্ত করা, এতে শরিয়ার কোনো আপত্তি নাই। বিশেষ কন্ডিশনস কি? বিশেষ কন্ডিশনস হচ্ছে এখানে এটাকেও ডিফাইন করা হয়েছে যে মে রিলেট টু পিরিয়ডস অফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের সময় নির্ধারণ করে দেওয়া যে এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে। যে সময় পার হয়ে যাবে এই চুক্তি ইনএক্টিভ বা অকার্যকর হয়ে যাবে। অথবা ডিনায়াল অফ ইন্ডেমনিটি, যে কিছু সিচুয়েশন বলে দিল যে এই সিচুয়েশনে সে কোম্পানি থেকে কোনো ধরনের ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণ পাবে না। তো এইগুলি হচ্ছে স্পেশাল ক্লজ। তো ইন্স্যুরেন্স পলিসিতে এই জাতীয় স্পেশাল ক্লজ যুক্ত করা যাবে। In specific cases when the participant fails to notify the company about occurrence of risk on time, যেমন একটু আগে আমরা পড়ছি যে যখন দুর্ঘটনাটা ঘটছে এটা সময় মতো না জানানোর কারণে কোম্পানি তাকে ইন্ডেমনিটি দিতে অস্বীকার করতে পারবে, ইন্ডেমনিটি ডিনাই করতে পারবে। এটা একটা স্পেশাল কন্ডিশন, এরকম কন্ডিশন যুক্ত করা যায় আছে। অর চার্জিং দ্য পার্টিসিপেন্ট উইথ স্পেসিফিক পোর্শন অফ ইন্ডেমনিটি, সে যদি কোনো বিচিং করে বা টাইম মতো ইনফরমেশন না দেয়, সঠিক ইনফরমেশন না দেয়, তাহলে তার উপর একটা ইন্ডেমনিটি চার্জ করতে পারবে কোম্পানি। এইটাও একটা স্পেশাল কন্ডিশনস, যে কোথায় ব্যক্তি কোম্পানি থেকে ইন্ডেমনিটি পাবে, সেই জায়গায় কোম্পানি ব্যক্তির উপর ইন্ডেমনিটি আদায় করতেছে, চার্জ করতেছে। আ কন্ডিশন, the insurance policy remains binding as long as it doesn't contradict with the rules of Sharia or the prerequisites of the contract. এই যে স্পেশাল কন্ডিশনস এর কথা বলো, সময় রিলেটেড, ডিনায়াল অফ ইন্ডেমনিটি রিলেটেড, এই স্পেশাল কন্ডিশনস এর কথা বলা হলো, এইটা ইন্স্যুরেন্স পলিসিতে ইনক্লুড করার সাথে সাথে উভয় পক্ষের উপর এটা বাইন্ডিং হয়ে যাবে, আবশ্যকভাবে এটা কার্যকর হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে কোনোভাবে যাতে শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, অথবা কন্ট্রাক্টের যে প্রি রিকুইজিটিস আছে এইটার বিপরীত, এটার সাথে সাংঘর্ষিক যাতে না হয়। 2 নম্বর, ইট ইজ পারমিসিবল টু স্টিপুলেট ইন দ্য ইন্স্যুরেন্স পলিসি স্পেশাল কেসেস দ্যাট লিড টু ডিপ্রাইভেশন ফ্রম ইন্ডেমনিটি প্রোভাইডেড দ্যাট। দেখেন এই যে স্পেশাল কন্ডিশনস, দুইটা বিষয় বলা হয়েছে, একটা ডিনায়াল অফ ইন্ডেমনিটি আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স পিরিয়ড অফ ইন্স্যুরেন্স। তো পিরিয়ড অফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো কথা নাই, কিন্তু ডিনায়াল অফ ইন্ডেমনিটি এইটা কিন্তু একটা বড় বিষয়। কারণ যেখানে ইন্ডেমনিটির জন্য ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছে, একটা কমিটমেন্ট ডোনেশন করছে, অ্যামাউন্ট কন্ট্রিবিউট করছে, সেই জায়গায় সবকিছু করার পরে ইন্ডেমনিটি সে পাবে না, তাহলে বিষয়টা খুব চিন্তার, গুরুত্বপূর্ণ। এই জন্যে এই ক্ষেত্রে শরিয়া একটু কন্ট্রোলিং দিয়ে দিয়েছে যে এই ডিনায়াল ক্লজ যুক্ত করা শরিয়াতে জায়েজ আছে, বাট শর্ত হচ্ছে এইখানে যাতে অন্যায় অবিচার করা না হয়।
প্রিজার্ভেশন অফ রাইটস, ব্যক্তির অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয়, অথবা অ্যাভয়েডেন্স অফ অ্যাবিউজিভ কন্ডিশনস আর ওয়েল অবজার্ভ, কোনো ধরনের অসৎ উদ্দেশ্য বা অসৎ শর্ত যাতে এখানে যুক্ত করা না হয়। এই তিনটা বিষয় সামনে রেখে ডিনায়ালের ক্লজটা তৈরি করতে হবে, দিতে হবে। ডিনায়াল ক্লজ যদি দেয় তাহলে অবশ্যই এই তিনটা বিষয়কে অবজার্ভ করতে হবে। ইনজাস্টিস পরিপালন করতে হবে, তার সাথে ন্যায় বিচার করতে হবে, ইনজাস্টিস করা যাবে না, তার অধিকারকে হরণ করা যাবে না, ক্ষতি করা যাবে না, আবার কোনো অ্যাবিউজিভ কোনো কিছু তার উপর চাপানো যাবে না। এই তিনটা দিক ঠিক রেখে যদি ডিনায়াল অফ ইন্ডেমনিটি ক্লজ যুক্ত করে তাহলে জায়েজ, আদারওয়াইজ এটা জায়েজ না। তো এই জায়গাটাতে আপনাদের এই ক্লিয়ার কিনা? দেখেন এই যে অনেক সময় করে কি কোম্পানিগুলি দেখবেন যে এমন ভাবে পলিসিগুলি লেখে, এত ছোট ছোট করে লেখে, এইটা কোনো সুস্থ মানুষের দ্বারা পড়া সম্ভব না। তো এইটা করার উদ্দেশ্য যদি হয় যে মানুষ কন্ডিশনস গুলো পড়তে পারবে না, সাইন করে দিবে, পরে তারা তাদের ইচ্ছা মতো এইটাকে অ্যাপ্লাই করে তাকে ইন্ডেমনিটি দেওয়া থেকে বাদ দিয়ে দিবে, মানে ইন্ডেমনিটি দিবে না, মাহরুম করবে, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা আর জায়েজ হবে না, ইসলামিকও হবে না। Then 10 নম্বর, কমিটমেন্টস অ্যান্ড জুরিসডিকশনস অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি। একটা কোম্পানির যদি ইন্স্যুরেন্স ফান্ড ম্যানেজমেন্ট করে তাহলে ওই কোম্পানির কমিটমেন্ট কি এবং কোম্পানির জুরিসডিকশন কি, কোম্পানির আওতা কতটুকু, এই বিষয়গুলো 10-এ আলোচনা করা হয়েছে। 10-এর 1, দ্য কোম্পানি শ্যাল অ্যাজিউম দ্য ভেরিয়াস টাস্ক অফ ম্যানেজিং দ্য ইন্স্যুরেন্স অপারেশনস ইনক্লুডিং, ম্যানেজমেন্ট রিলেটেড যত কাজ আছে এগুলো তো সব কোম্পানি করবে। সেখানে কি থাকবে? প্রিপারেশন অফ ইন্স্যুরেন্স পলিসি, পলিসি তৈরি করা এটা কোম্পানির কাজ। এই পলিসি হোল্ডারদের কাছ থেকে কালেকশন, কন্ট্রিবিউশন গুলো কালেকশন করা এটা কোম্পানির কাজ। তারপরে ক্ষতিগ্রস্ত হইলে ইন্ডেমনিটি প্রদান করা এটাও কোম্পানির কাজ। অল আদার টেকনিক্যাল টাস্ক, আরো যত টেকনিক্যাল কাজগুলো আছে, অ্যাকাউন্ট মেনটেন করা, মুদারাবার ভিত্তিতে বিজনেস হলে বিজনেস করা, রিফাইন্যান্স বা রিইন্স্যুরেন্স করা থাকলে রিইন্স্যুরেন্স, এই ইন্ডেমনিটি বা রিইন্স্যুরেন্স মেনটেনেন্স করা, এই সব কিছু কোম্পানির কাজ। কোনো চার্জ করা লাগলে অ্যাকাউন্টে চার্জ করা, কোনো কিছু এই অ্যাকাউন্টে ক্রেডিট করা লাগলে এগুলি ক্রেডিট করা, যত টেকনিক্যাল কাজ আছে সবকিছু কোম্পানিকেই করতে হবে। দ্য কোম্পানি পারফর্ম সাচ টাস্ক এগেনস্ট আ স্পেসিফিক ফি, কারণ এই যে কাজগুলোর কথা বললো এই কাজগুলো কোম্পানি একটা পেমেন্টের বিপরীতে করবে, যেহেতু কোম্পানি রিমিউনারেটেড ওকালার ভিত্তিতে কাজগুলো করে থাকেন। ফর which should be stated in the agreement in order to obtain the participants approval thereon by signing the contract। এই যে এই ইন্স্যুরেন্স ফান্ড থেকে সে যে একটা ফি আদায় করবে, এই বিষয়টা ইন্স্যুরেন্স পলিসিতে লেখা থাকবে। কারণ এই পেমেন্টটা তো আর কোম্পানি চাইলেই ইউনিল্যাটারালি এটা চার্জ করতে পারবে না, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে করতে হবে। তো এই সম্মতিটা কিভাবে আদায় করবে? ওই পলিসির মধ্যে এজেন্সি ফির বিষয়টা যুক্ত করে দিবে, আর পলিসিটা যখন পলিসি হোল্ডাররা সাইন করবে তখন তাদের এটা সম্মতি হিসাবে বিবেচিত হবে। তাহলে কোম্পানির কমিটমেন্ট হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট রিলেটেড যত ধরনের কাজ আছে এই কাজগুলো আঞ্জাম দেওয়া, এটা হচ্ছে কোম্পানির কমিটমেন্ট। 2 নম্বর হচ্ছে দ্য কোম্পানি ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য ডিউটি অফ অ্যাচিভিং কমন ইন্টারেস্ট হোয়াইল আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্স্যুরেন্স অপারেশন। কোম্পানি যে কাজগুলো করবে সবার স্বার্থ সুরক্ষিত হয় এভাবেই কাজগুলো কোম্পানিকে করতে হবে। ইট শুড নট গ্যারান্টি দ্য ইন্স্যুরেন্স অ্যাসেট এক্সেপ্ট ইন কেস অফ মিসকন্ডাক্ট, নেগলিজেন্স, ব্রিচ অফ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস। যেহেতু কোম্পানি এজেন্সি কন্ট্রাক্টের বিপরীতে ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বটা পালন করতেছেন, আর এজেন্সি হচ্ছে একটা ফিডুশিয়ারি কন্ট্রাক্ট, সেই জন্য এখানে তার কোনো ধরনের গ্যারান্টি দিতে হয় না। তবে মিসকন্ডাক্ট, নেগলিজেন্স বা ব্রিচ অফ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস এর কারণে যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে তো তাকে অবশ্যই ক্ষতি বিয়ার করতে হবে। 3 নম্বর হচ্ছে দ্য কোম্পানি শ্যাল বিয়ার ইটস
pre-operating expenses as well as all other expenses that relate to conducting its own business or the investment of its own funds। কোম্পানির নিজস্ব যে সকল কাজ আছে, কোম্পানি সেট আপ করতে গিয়ে অনেক কাজ আছে, কোম্পানি সেট আপ করার পরে আবার নিজস্ব ফান্ড ক্যাপিটাল এগুলো ম্যানেজমেন্ট রিলেটেড অনেক কাজ আছে। এই জাতীয় যে কাজগুলো আছে এইগুলো কোম্পানিকেই নিজ খরচে করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে কোনো খরচ যদি হয় সেটা আবার ইন্স্যুরেন্স ফান্ডের বিপরীতে বা ইন্স্যুরেন্স এক ফান্ডের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে চার্জ করতে পারবে না। 4 নাম্বার কোম্পানির দায়িত্ব হচ্ছে দ্য স্ট্যাটিউটরি রিজার্ভ। অর্থাৎ কোম্পানি যখন করবে তখন তো অবশ্যই রেগুলেটরি বডির কাছে একটা রিজার্ভ তাকে সংরক্ষণ করতে হয়, তার কাছে একটা এই মার্জিন টাকা রাখতে হয়। তো এই যে রিজার্ভটা সংরক্ষণ করবে সিআরআর বা এসএলআর যেটা আছে, এইটা কোম্পানির নিজস্ব ফান্ড থেকে রাখতে হবে। পলিসি হোল্ডারদের ফান্ড থেকে এই রিজার্ভ মেনটেন করতে পারবে না, যেটা স্ট্যাটিউটরি রিজার্ভ। এবং ক্যাপিটাল রিলেটেড যত ধরনের ডিডাকশনস আছে এটা তার নিজস্ব টাকা থেকে বিয়ার করতে হবে, ফান্ডে বিয়ার করতে পারবে। নো ডিডাকশন শ্যাল বি মেড ফ্রম দ্য পলিসি হোল্ডার ফান্ড অর প্রফিটস ফর বেনিফিটস অফ দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি। যে পলিসি হোল্ডারদের যে ফান্ড মানে ইন্স্যুরেন্স ফান্ড যেটা, এই ইন্স্যুরেন্স ফান্ড থেকে কোনো টাকা ডিডাকশন করতে পারবে না, এবং ইন্স্যুরেন্স ফান্ডের প্রফিট থেকেও কোনো টাকা কোম্পানির শেয়ার হোল্ডার, কোম্পানির যারা শেয়ার হোল্ডার, হ্যাঁ, ডাইরেক্টরস আছে বা আদার্স আরো যারা শেয়ার হোল্ডার আছে তাদের স্বার্থে ইন্স্যুরেন্স ফান্ড থেকে কোনো টাকা ডিডাকশন বা ইন্স্যুরেন্স ফান্ডের প্রফিট থেকে কোনো টাকা ডিডাকশন করতে পারবে না। 5 নাম্বার, ফর দ্য সেক অফ সার্ভিং দ্য পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট it is permissible to deduct part of their funds or profits to be used as reserves or allocations pertaining to the insurance fund। যেহেতু রিজার্ভ এবং প্রভিশনস, অ্যালোকেশনস মিন্স প্রভিশন, এই দুইটা যেহেতু ইন্স্যুরেন্স ফান্ডের স্বার্থেই রাখা হয়, কারণ ইন্স্যুরেন্স ফান্ডের টাকাটা যেহেতু বিনিয়োগ করা হয়, বিনিয়োগ করার পরে এই টাকাটা তো ক্ষতির এই মুখোমুখি হইতে পারে। সেই ক্ষতির মুখোমুখি হইলে সেই অবস্থায় যাতে ক্ষতিটা মিনিমাইজ করা যায় সেই জন্য একটা রিজার্ভ, ইনভেস্টমেন্ট রিস্ক রিজার্ভ সংরক্ষণ করা হয়। আবার প্রফিট ইকুয়ালাইজেশন রিজার্ভও যদি সংরক্ষণ করা হয়, বা খারাপ ঋণের বা রিসিভেবলের বিপরীতে যদি প্রভিশন সংরক্ষণ করা হয়, এইগুলোও করতে পারবে পলিসি হোল্ডারদের স্বার্থে। কারণ এগুলো যেহেতু পলিসি হোল্ডারদের স্বার্থে করা হচ্ছে, এটা ইন্স্যুরেন্স ফান্ড থেকে করতে পারবে। such deductions should by no means belong to the shareholders of the joint stock company। এই যে রিজার্ভগুলি মেনটেন করা হচ্ছে বা প্রভিশন গুলো মেনটেন করা হচ্ছে, এইটা কোনোভাবেই কোম্পানি নিজের দাবি করতে পারবে না। accumulated balance of insurance account shall be spent on charity purpose in case of liquidation। কোম্পানি যদি লিকুইডেশন হয়ে যায় সেই ক্ষেত্রে এই টাকা চ্যারিটিতে চলে যাবে। কোনোভাবেই কোম্পানির যারা মালিক, মালিক পক্ষ এই টাকা নিজের দাবিও করতে পারবে না, নিজের টাকার সাথে এই টাকা মিশাইতেও পারবে না। 6 নাম্বার, দ্য কোম্পানি ক্লেমস ইন্ডেমনিটি ফ্রম দ্য পার্টি হু কজেস দ্য ইনজুরি whether through breach of contractual commitment or any similar misbehavior। যেমন কোনো ওই পলিসি হোল্ডার যদি দুর্ঘটনার শিকার হন, সেই ক্ষেত্রে যার কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা এটা কোম্পানি করবে, যেহেতু এই অ্যাসেটটা ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্স করার কারণে এই দুর্ঘটনা ঘটার পরে অপর পক্ষ থেকে যার কারণে দুর্ঘটনা হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে ইন্ডেমনিটি আদায় করবে বা ক্ষতিপূরণ আদায় করবে কোম্পানি। থ্রো ব্রিচ অফ কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট অর সিমিলার মিসবিহেভিয়ার। যে এরকম হতে পারে যে ধরেন মোটরসাইকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মোটরসাইকেল যিনি ইন্স্যুরেন্স করেছেন তিনি ঠিকঠাক ভাবে গাড়ি চালাচ্ছিলেন, উল্টা দিক থেকে রং সাইড থেকে এসে আরেকটা মোটরসাইকেল তারা মেরে দেয়। তাহলে একটা মোটর সাইকেল লাইসেন্স করে রাস্তায় যাওয়ার সাথে সাথে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় যাওয়ার সাথে সাথে তার উপর কিন্তু কন্ট্রাকচুয়াল কিছু কমিটমেন্ট ছিল। সে ট্রাফিক সিগন্যাল মেনে চলবে, সে যে বাম সাইড দিয়ে চলার কথা বাম সাইড দিয়ে চলবে, উল্টা পথে সে যাবে না।
এইগুলো ছিল তার কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট, কিন্তু এইগুলি ব্রিচ করার কারণে দুর্ঘটনাটা ঘটছে। তাহলে তার এই ব্রিচিং এর কারণে যেহেতু দুর্ঘটনা ঘটছে, তাকে অবশ্যই এখানে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণটা আদায় করবে কোম্পানি, ব্যক্তি না। ইন দিস কেস কোম্পানি রিপ্রেজেন্টস দ্য পার্টিসিপেন্ট। কারণ এখানে কোম্পানি আদায় করা আর ব্যক্তি আদায় করা তো একই কথা, কারণ কোম্পানি তো ব্যক্তিরই প্রতিনিধি। ডিসপোজিং অল দ্য টাস্ক দ্যাট রিলেটস টু দ্য কেস। এবং এই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে আনুষঙ্গিক যত ধরনের কাজ করতে হবে, করার প্রয়োজন পড়বে, সব কাজই কোম্পানি করবে। যেমন এই মামলা করা, এটা কোম্পানি করবে। তারপরে রিয়েলাইজেশন অফ দ্য কনসিকুয়েন্ট রাইটস, তার কাছ থেকে ক্ষতিপূরণটা আদায় করা, এটা কোম্পানি করবে। আদায় করার পরে এটা আবার ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে জমা দেওয়া, এগুলো সব কোম্পানি করবে। অর্থাৎ ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যত ধরনের কাজ আছে, আদায় করার পরে যত ধরনের কাজ আছে, সব কিছু কোম্পানি করবে। এবং এই যে ক্ষতিপূরণ আদায় করবে, এটা কিন্তু ওই মোটরসাইকেলের এই ওনার পাবে না, এটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাবে, ইন্স্যুরেন্স ফান্ডে চলে যাবে। ওয়েন দ্য কোম্পানি ইনভেস্ট দ্য পলিসি হোল্ডার্স ফান্ড থ্রু মুদারাবা, কোম্পানি যদি ইন্স্যুরেন্স ফান্ড মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে বিয়ার দ্য এক্সপেন্সেস দ্যাট আর নর্মালি বন্ড বাই দ্য মুদারিব। মুদারিব হিসাবে যে সকল খরচগুলো বিয়ার করার কথা, ওই খরচগুলো কোম্পানিকে বিয়ার করতে হবে, যেহেতু However, if the company invests such funds through investment agency, the deal shall be subject to Sharia rulings or remunerated agency. যদি ইনভেস্টমেন্ট এজেন্সি কন্ট্রাক্টের ভিত্তিতে এটা বিনিয়োগ করে কোম্পানি, সেই ক্ষেত্রে রিমিউনারেটেড এজেন্সি অর্থাৎ পেইড এজেন্সি এর যে নিয়ম কানুন আছে, শরিয়া রুলিং আছে, সেই অনুযায়ী তখন এটা ট্রিট হবে। কারণ ইনভেস্টমেন্ট এজেন্সি মানে এজেন্ট হিসাবে সেই ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসার লাভ লস যা আছে সব যার ক্যাপিটাল তার, আর সে কাজ করার বিপরীতে একটা পারিশ্রমিক সে এখান থেকে পাবে। ব্যবসার লাভ লসের সাথে ইনভেস্টমেন্ট এজেন্টের কোনো সম্পর্ক থাকে না। 8 নম্বর হচ্ছে ওয়েন দ্য ইন্স্যুরেন্স অ্যাসেট অ্যালং উইথ ইন্ডেমনিটিস রিসিভড ফ্রম রিইন্স্যুরেন্স কোম্পানিজ ফল শর্ট। এখন দুর্ঘটনা ঘটার পরে যদি যে পরিমাণ টাকা ক্ষতি হয়েছে, এই ক্ষতির ইন্ডেমনিটি দিতে গিয়ে ইন্স্যুরেন্স ফান্ড যদি শর্টফলে পড়ে যায়, ইভেন ইন্স্যুরেন্স ফান্ড শুধু না, এই ইন্স্যুরেন্স ফান্ডের যদি রিইন্স্যুরেন্স করা থাকে, ওইখান থেকে যে ইন্ডেমনিটিটা পেয়েছে, ওই ইন্ডেমনিটি পাওয়ার পরে যে ফান্ড ভলিউমটা দাঁড়িয়েছে, এই টোটাল ফান্ড মিলেও ক্ষতির সমপরিমাণ হচ্ছে না, শর্টফল তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে দ্য কোম্পানি মে কভার ডেফিসিট ফ্রম দ্য প্রজেক্ট ফাইন্যান্সিং। এই ঘাটতিটা কোম্পানি প্রজেক্ট ফাইন্যান্সিং এর মাধ্যমে এই যে এই ক্ষতিপূরণটা প্রদান করতে পারে। প্রজেক্ট ফাইন্যান্সিং কি হবে? যেমন এখানে আসলে এই টাকাটা দেওয়ার কথা হচ্ছে ইন্স্যুরেন্স ফান্ড। ইন্স্যুরেন্স ফান্ড এখানে যেহেতু ডেফিসিট হচ্ছে, এই জায়গায় কোম্পানিও কন্ট্রিবিউট করবে। কিভাবে কোম্পানি কন্ট্রিবিউট করবে? কোম্পানি এখানে প্রজেক্ট ফাইন্যান্সিং এর ভিত্তিতে করতে পারে, আবার কর্দে হাসানের উপর ভিত্তি করে করতে পারে। হ্যাঁ, সে কোম্পানি করবে কি, তা এই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট করে টাকাটা দিয়ে দিবে। ডেবিট করে টাকা দেওয়া মানে কি, আপনার অ্যাকাউন্টে আছে ধরেন 1 কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা ক্ষতি পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্সের টাকা। এই টাকা যদি সে দেয়, তার মানে ইন্স্যুরেন্সের টাকা থেকে দিল। কিন্তু যখন ডেবিট করে টাকা দিবে, মাইনাস ফিগার তৈরি করে টাকা দিয়ে দিবে, তখন যত টাকা মাইনাস হলো এটা কিন্তু ইন্স্যুরেন্সের টাকা না, এই টাকাটা কিন্তু কোম্পানির টাকা। কারণ তাকে তো ক্যাশ টাকা দিচ্ছে, তাহলে ক্যাশ টাকাটা কোত্থেকে আসতেছে? কোম্পানির টাকা থেকে আসতেছে। তো এইটাই বলা হচ্ছে যে এটা আইদার করতে হাসান মোডেও হতে পারে, প্রজেক্ট ফাইন্যান্সিং মোডেও হতে পারে। In this regard, the deficit resulting from commitment of the current year may be covered for the surpluses of the succeeding year. একটা বছরে বা একটা পিরিয়ডে যদি শর্টফল হয়, পরবর্তী পিরিয়ডে যদি সারপ্লাস হয়, ওই সারপ্লাস দিয়ে এই শর্টফলকে কভার করা যাবে। The company may also claim settlement of the deficit from policyholders if they undertake to do so in the insurance policy. ওই যে আমরা বলছিলাম যে কমিটমেন্টের ক্ষেত্রে একটা পড়ে আসছিলাম, যে কমিটমেন্টটি তারা করবে, ডোনেশনের ভিত্তিতে অ্যামাউন্ট তৈরি করবে, সেই অ্যামাউন্ট দিয়ে তারা একে অপরকে সহযোগিতা করবে। আর যদি কোনো সময় ডেফিসিট হয়, তখন তারা ডেফিসিটটা নিজেরা পলিসি হোল্ডাররা মিলে এটা এই পুষিয়ে নিবে, বা তারা আবার ফার্দার এটাকে এই সমান করে নিবে। তো ফার্দার কন্টিনিউ করার যদি অপশন থাকে পলিসি হোল্ডারদের ওই পলিসির মধ্যে, তাহলে
ওই ডেফিসিটের টাকাটা পলিসি হোল্ডারদের কাছ থেকেই আদায় করবে। যে সবাইকে আবার বলবে যে আপনার যে পরিমাণ ফান্ড হয়েছে এটা আর ইন্ডেমনিটিতে কভার করতেছে না, আপনারা আরো ফান্ড ইনভেস্ট করুন। The insurance account shall bear all the expenses and fees that relate to insurance activities. ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটিস রিলেটেড যত ধরনের কাজ আছে এটা যেহেতু কোম্পানির কাজ, এজন্য কোম্পানিকেই বিয়ার করতে হবে। There is no Sharia restriction on reconciling between the company and the party who causes injury. এই যে দুর্ঘটনা ঘটলো, যার কারণে ঘটলো, তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে। ক্ষতিপূরণ যেটা আদায় করলো, আবার যে পরিমাণ টাকা ক্ষতিপূরণ কোম্পানিকে দিতে হবে, এই দুইটার মধ্যে রিকনসাইল করতে পারবে। যেমন ধরেন এই যে পরিমাণ ক্ষতি হয়েছে তার ভ্যালু হচ্ছে 20,000 টাকা, আর ওই ব্যক্তির কাছ থেকে যার কারণে দুর্ঘটনা ঘটলো তার কাছ থেকে আদায় করছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা কোম্পানি নিজের হিসাবে না নিয়া এই 10,000 টাকা এই পলিসি হোল্ডারকে দিয়ে দিবে, আর ইন্ডেমনিটি হিসাবে বাকি 10,000 টাকা দিয়া তার ক্ষতিটাকে এই কমপ্লিট করে দিবে। If such reconciliation is in the interest of the participant and conforms to the relevant Sharia rulings. আমাদের আর অল্প একটু আছে, আমরা 10টা মিনিট সময় আপনাদের কাছে এনে আজকে এটা শেষ করে দিই, এটা না রাখি। দেন এখন পড়বো আমরা ইনডেমনিটি রিলেটেড আলোচনা। পার্টিসিপেন্ট shall receive either loss he incurred because of injury or the insurance amount whichever is less as per regulations. এখন একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলো, তার ক্ষতির ভ্যালু হচ্ছে 50 লাখ টাকা, আর সবাই মিলে যে পরিমাণ ডোনেশন করেছে এইটার পরিমাণ হচ্ছে 40 লাখ টাকা। এই ক্ষেত্রে ওই ব্যক্তি ক্ষতিপূরণ হিসাবে 40 লাখ টাকাই পাবে। আর যদি এরকম হয় যে টোটাল ডোনেশনের পরিমাণ হচ্ছে 50 লাখ আর ক্ষতিপূরণের পরিমাণ হচ্ছে 40 লাখ, তাহলে সে 40 লাখ টাকাই পাবে। অর্থাৎ দুইটার মধ্যে যেটা কম ওইটাই সে পাবে। The participant should not receive both indemnity and the compensation from the other parties for injury caused to him. ওই যে আগে যেটা আমরা বললাম যে ক্ষতিপূরণ আদায় করছে 10,000 টাকা, টোটাল ক্ষতির ভ্যালু হচ্ছে 20,000 টাকা, যেটা সে ইন্ডেমনিটি হিসাবে পাবে। এখন এই 20,000 টাকা কোম্পানি থেকে নিবে, আবার অপর পক্ষ থেকে যে 10,000 টাকা আদায় করা হয়েছে এইটাও নিবে, এটা হবে না। দুইটাই পলিসি হোল্ডার দাবি করতে পারবে না। In property insurance, indemnity should be confined to what has been provided for in the regulations, may comprise subsidiary losses that can be appropriately estimated according to the actual injury. প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে পারপাসে পলিসি নেওয়া হয়েছে ওই পারপাস রিলেটেড ক্ষেত্রেই সে ইন্ডেমনিটি পাবে, অন্য ক্ষেত্রে পাবে না। তবে কোম্পানি চাইলে এই অন্য ক্ষেত্র বা সবাই মিলে যদি থাকে পলিসির সুযোগ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অন্যগুলো বিষয়ও অ্যাপ্রোপ্রিয়েটলি এস্টিমেশনের ভিত্তিতে এটাকে বিবেচনায় নিতে পারবে। কিন্তু জেনারেল নির্দেশনা হচ্ছে যে পারপাসে পলিসি নিবে ওই পারপাস রিলেটেড খাতেই সে ইন্ডেমনিটি পাবে, অন্য কোনো ক্ষতির জন্য সে ইন্ডেমনিটি পাবে না। এখন আমরা পড়বো ইন্স্যুরেন্স সারপ্লাস। যে কন্ট্রিবিউশনের মাধ্যমে যে অ্যামাউন্টটা রেইজ হইলো, এই অ্যামাউন্টটা যদি ইনডেমনিটি পারপাসে টোটালটার প্রয়োজন না পড়ে কিছু অতিরিক্ত থেকে যায়, সেইটা কিভাবে ডিসপোজ করা হবে এটার বিধান। 1 নম্বর পলিসি হচ্ছে ইন্স্যুরেন্স সারপ্লাস ইজ পার্ট অফ দ্য অ্যাসেটস অফ ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট অ্যান্ড শুড বি ডিসপোজড অফ অ্যাকর্ডিং টু হোয়াট হ্যাজ বিন স্টেটেড ইন 5/5 অফ দিস স্ট্যান্ডার্ড। 5/5-এ আমরা যেভাবে পলিসিগুলি পড়ে আসছি যে কমন ইন্টারেস্টে এটা ব্যয় করবে, ঠিক বা ওই যে আপনার পার্শিয়ালি বা টোটালি সবার মধ্যে ভাগ করে দিয়ে দিবে, আবার এই ডোনেশনের পরিমাণ কমায় দিবে, বা সবার পক্ষ থেকে দান করে দিবে, ওইখানে যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে এটা ডিসপোজ হবে। 2 নম্বর পলিসি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস অর পার্ট দেয়ার অফ অ্যামাং দ্য পলিসি হোল্ডার্স শুড বি ইন ওয়ান অফ দ্য ফলোইং ফর্মস প্রোভাইডেড দ্যাট দ্য সিলেক্টেড ফর্ম ইজ এক্সপ্লিসিটলি মেনশন ইন দ্য রেগুলেশনস। এখন পলিসির মধ্যে যদি এইরকম ক্লজ দেওয়া হয়, যদি সারপ্লাস হয় এই সারপ্লাসটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে, সিদ্ধান্ত যদি এইটা হয়, তাহলে নিচে যে অপশনগুলি বলা হয়েছে এর যে কোনো একটা পদ্ধতিতে এই সারপ্লাসটাকে বিতরণ করতে হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য সারপ্লাস এমং দ্য পলিসি হোল্ডার্স ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ কন্ট্রিবিউশনস। যে যত টাকা কন্ট্রিবিউশন করেছেন সেই অনুপাতে তাদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হবে।
তারা ইন্ডেমনিটি পাইলো কি পাইলো না এটা বিবেচনায় না নিয়ে কত টাকা কে কন্ট্রিবিউশন করলো, কন্ট্রিবিউশন প্রপোর্শন অনুযায়ী তাদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হবে। এটা একটা পলিসি। 2 নম্বর পলিসি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস এবং পলিসি হোল্ডার্স হু হ্যাভ নট রিসিভড ইন্ডেমনিটি, যে যারা ইন্ডেমনিটি নিয়েছে তারা সারপ্লাস থেকে কিছুই পাবে না, যারা ইন্ডেমনিটির প্রয়োজন পড়ে নাই পায় নাই তাদের মধ্যে সারপ্লাস অ্যামাউন্টটা ভাগ করে দেওয়া হবে। এটা হচ্ছে 2 নম্বর পলিসি। 3 নম্বর পলিসি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস এবং পলিসি হোল্ডার্স আফটার ডিডাক্টিং দ্য অ্যামাউন্টস অফ ইন্ডেমনিটি দে রিসিভ ডিউরিং দ্য সেম ফাইন্যান্সিয়াল পিরিয়ড। এখানে সারপ্লাস অ্যামাউন্টটা ইন্ডেমনিটিকে বিবেচনায় নিয়ে সবার মধ্যেই ভাগ করা হবে, যে কে কত টাকা সারপ্লাস পাবে সেখান থেকে ইন্ডেমনিটি যে পাইছে ওইটা প্রপোর্শনেটলি ইন্ডেমনিটি অংশটা বাদ দিয়ে তাকে দেওয়া হবে, আর বাকিরা তো অ্যাজ ইট ইজ পেয়ে যাবে। 4 নম্বর পলিসি হচ্ছে ডিস্ট্রিবিউশন থ্রু এনি আদার মেথড অ্যাপ্রুভড বাই দ্য শরিয়া সুপারভাইজারি কমিটি। এখানে 3টা পদ্ধতি আউফি বলে দিয়েছে, এরপরের বিষয়গুলো একেবারে শরিয়া সুপারভাইজারি কমিটির উপর ছেড়ে দেওয়া হয়েছে, যে ইন্স্যুরেন্স কোম্পানি এই 3টা পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতি তারা মেকানিজম করতে পারে, তবে এটা শরিয়া সুপারভাইজারি অ্যাপ্রুভাল নিয়ে ওইটা করতে হবে। তাহলে এখানে যে 3টা পদ্ধতি বলা হয়েছে এইভাবেই সারপ্লাসটা সবার মধ্যে ভাগ করতে হবে। আমরা শেষ পয়েন্ট পড়ছি, এক্সপায়ারি অফ ইন্স্যুরেন্স পলিসি, কখন ইন্স্যুরেন্সটা এক্সপায়ার্ড হবে। অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড এগ্রিড আপন, কন্ট্রাক্টিং পিরিয়ড শেষ হবে, পলিসি এক্সপায়ার্ড হয়ে যাবে। ইন কেস অফ প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইট ইজ পারমিসিবল টু স্টিপুলেট দ্যাট দ্য কন্ট্রাক্ট ইজ অটোমেটিক্যালি রিনিউয়েবল আনলেস দ্য পার্টিসিপেন্ট ইনফর্মস দ্য কোম্পানি। পার্টিসিপেন্ট যদি কোম্পানিকে না জানাই, যে কোম্পানিকে সে বলল আমি আর এটা রিনিউ করব না, যে এই মেয়াদেই পলিসি আমি মানে শেষ, এরপরে আর এটা রিনিউ হবে না, এটা যদি জানাই তাহলে ওই মেয়াদে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। আর যদি না জানাই তাহলে অটোমেটিক্যালি এটা রিনিউ হয়ে যাবে। এটা প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। Within a specific period before expiry of the contract or of his desire to cease the contracts renewed, যে সে যদি ওই নির্ধারিত পিরিয়ডের মধ্যে জানায় যে আমি আর কন্ট্রাক্ট রিনিউ করব না, তাহলে এটা রিনিউ হবে না, আর যদি না জানায় তাহলে অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে টার্মিনেশন অফ দ্য পলিসি বাই দ্য কোম্পানি অর পার্টিসিপেন্ট ইফ দ্য পলিসি প্রোভাইডস ফর দ্য রাইট অফ টার্মিনেশন টু ইচ অফ দ্য পার্টিস টু কন্ট্রাক্ট। আমরা হায়ারিং অফ পারসনসে যেরকম পড়ে আসছি, কোনো এক পক্ষ যদি টার্মিনেট করার অধিকার সংরক্ষণ করেন অ্যাজ পার এগ্রিমেন্ট, তাহলে যে পক্ষ টার্মিনেট করার অধিকার সংরক্ষণ করছেন সে যে কোনো সময় কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে কমপ্লিট ড্যামেজ অফ দ্য ইনশিওর্ড প্রপার্টি, যে প্রপার্টিকে ইনশিওর্ড করার জন্য ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয়েছে এই প্রপার্টি যদি টোটালি ধ্বংস হয়ে যায় তাহলে কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা কথা হলো যে কোন যে এই ইন্স্যুরেন্স পলিসি এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে মানে কি সে কি কোনো ধরনের ইন্ডেমনিটি পাবে না? না, এটাও বলা হয়েছে যে না, তার ইন্ডেমনিটি যেটা পাওয়ার কথা এটা পাবে, বাট ওই যে অটো রিনিউয়ের একটা অপশন ছিল এটাও হবে না। আবার কন্ট্রাক্টের যে একটা পিরিয়ড ছিল ওই পিরিয়ড পর্যন্ত এই কন্ট্রাক্টটা আর এক্সিস্ট করবে না। যেমন কন্ট্রাক্টিং পিরিয়ড ছিল 1 বছর, বাট 6 মাসের মাথায় প্রপার্টিটা একেবারে টোটালি ড্যামেজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে ড্যামেজ হওয়ার কারণে ইন্স্যুরেন্স পলিসির কভারেজ অনুযায়ী সে ইন্ডেমনিটি পাবে, বাট ওই যে 1 বছর পর্যন্ত মেয়াদ ছিল এই মেয়াদটা শেষ হয়ে যাবে, এটা আর থাকবে না, কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। ডেথ অফ দ্য ইনশিওর্ড পার্সন ইন কেস অফ পার্সন লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে যখন ব্যক্তি মারা যাবে তখন এই ইন্স্যুরেন্স পলিসি এক্সপায়ার্ড হয়ে যাবে। তবে মারা যাওয়ার পরে তার যে বেনিফিট পাওয়ার কথা এই বেনিফিট কিন্তু তার উত্তরাধিকার বা বেনিফিশিয়ারিরা ঠিকই পাবে। তো এই পর্যন্ত ছিল, আমরা 10টা মিনিট সময় অতিরিক্ত নিলাম, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ক্লাস শেষ, কেউ যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে, যেহেতু আমরা খুব দ্রুত পড়ে গেছি। 13-2টা আবার একটু বলবেন? জি অবশ্যই। টার্মিনেশন অফ দ্য পলিসি বাই কোম্পানি অর দ্য পার্টিসিপেন্ট ইফ দ্য পলিসি প্রোভাইডস ফর রাইট অফ টার্মিনেশন, এটা হচ্ছে 2টা পক্ষ, এই ইন্স্যুরেন্স কোম্পানি আর হচ্ছে পলিসি হোল্ডার, এই 2 পক্ষের মধ্যে কোনো পক্ষ যদি কন্ট্রাক্ট টার্মিনেট করার অপশন
নিয়ে আনেন কন্ট্রাক্ট করার সময়, তাহলে যে পক্ষ অপশন নিবেন ওই পক্ষ যে কোনো সময় কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে হবে, কিন্তু অপর পক্ষ পারবে না। জাহিদ ভাই কি ক্লিয়ার? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুহুল আমিন বলছি। ও আচ্ছা, রুহুল আমিন ভাই, হ্যাঁ। আপনার কণ্ঠ অনেকটা জাহিদ ভাইয়ের কাছাকাছি, যাই হোক। আর কারো কোনো? জি। রি ইন্স্যুরেন্স পড়া লাগে, কারণ দুইটা মিলাই অনেক সময় প্রশ্ন করে। আর এবার ইন্স্যুরেন্সে মানে একটু ওয়েটেজের পরিমাণও একটু বেশি, তো জন্য রি ইন্স্যুরেন্সটা আমরা পড়বো। তবে রি ইন্স্যুরেন্স, আপনার এই ইন্স্যুরেন্স যদি বুঝে থাকেন তাহলে রি ইন্স্যুরেন্সটা আপনার পানির মতো সহজ, আর এইটা না বুঝলে ওইটা কঠিন। 13-3 ভাইয়া ওই সেন্টেন্সটা, ওই যে মাঝখানে সেন্টেন্সটা কি বলছে? এখানে উইদাউট আপনার নালিফাইং। ধরেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিরা মিলে ফান্ড গঠন করতেছে, মানে গ্রাহক হচ্ছে ব্যক্তি, আর রি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে গ্রাহক হচ্ছে কোম্পানি। পার্থক্য শুধু এইটুকু, বাকি যা আছে সব সেম। কিছু ব্যতিক্রম কথা আছে, কারণ ওই ইন্স্যুরেন্সটা যেভাবে হয়, রি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরো কিছু ব্যতিক্রম নিয়ম কানুন আছে। ওইগুলি জাস্ট খালি এখানে মনে রাখতে হবে। যেমন রি ইন্স্যুরেন্স পলিসি বিভিন্ন পারপাসে হয়, সিলেক্টিভ বেসিসে হয়, রিস্ক বেসিসে হয়, এবং আরো বেশ কিছু পারপাসে হয়। এই কয়টা বিষয় একটু অতিরিক্ত মনে রাখতে হবে। আচ্ছা, 13-3 বলছিলেন, এখানে দেখেন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি, আমরা একটু দ্রুত পড়ার কারণে অনেক কিছু আসলে তাড়াতাড়ি পড়েছি মূল বিষয়টা বলে বলে। কমপ্লিট ড্যামেজ অফ দ্য ইনসিওর্ড প্রপার্টি। ইনসিওর্ড প্রপার্টি মানে যে প্রপার্টির বিপরীতে ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করা হয়েছে, ওই প্রপার্টি যদি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, ইন কেস অফ প্রপার্টি ইন্স্যুরেন্স, সেই ক্ষেত্রে উইদাউট নালিফাইং দ্য এন্টাইটেলমেন্ট অফ দ্য পার্টিসিপেন্ট, মানে ইন্স্যুরেন্স করছে সে যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে ইনডেমনিটি পাওয়ার আশাই তো করছে, তাই না? যে প্রপার্টি যখন ক্ষতিগ্রস্ত হবে তখন তো সে ইনডেমনিটি পাবে। এখন এইখানে বলতেছে যে প্রপার্টিটা যদি কমপ্লিট ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন কন্ট্রাক্ট টার্মিনেট কথা শুনলেই তো মনে হয় যে সে সে কি তাইলে আর কিছুই পাবে না? কন্ট্রাক্ট যদি বাতিল হয়ে যায় তাহলে কি এই পার্টিসিপেন্ট আর কোনো কিছুই পাবে না? এরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়। তো এইটাই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে পার্টিসিপেন্ট তার যে ইনডেমনিটি পাওয়ার কথা, তার যে এন্টাইটেলমেন্ট, এইটা বাতিল হবে না। এইটা সে ঠিকই পাবে, কিন্তু কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। ওই যে আমরা যেটা বললাম যে কন্ট্রাক্টের তো একটা মেয়াদ আছে। আপনি 1 বছরের জন্য একটা ধরেন পলিসি নিলেন, 6 মাস পরে যদি আপনার হয়ে যায়, টোটাল প্রপার্টিটা ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার ক্ষতিপূরণ যেটা পাওয়ার এটা পাবেন, কিন্তু ওই যে 1 বছর পর্যন্ত যে মেয়াদ ছিল এইটা আর পাবেন না। রিভলভিং আকারে আপনি 1 বছরের মধ্যে যতবার দুর্ঘটনার শিকার হবেন ততবারই তো আপনি ইন্ডেমনিটি পাওয়ার কথা অ্যাজ পার পলিসি। কিন্তু প্রপার্টিটা একেবারে ড্যামেজ হওয়ার কারণে ওই রিকারিং ফেসিলিটিটা আর আপনি পাচ্ছেন না। কিন্তু ক্ষতিগ্রস্ত যখন হয়েছেন ওই ক্ষতির ইন্ডেমনিটি ঠিকই পাবেন। এই কথাটা এখানে বলেছে, উইদাউট নালিফাইং দ্য এন্টাইটেলমেন্ট অফ দ্য পার্টিসিপেন্ট টু দ্য ইন্ডেমনিটি সাবজেক্ট টু কন্ট্রাক্টস কন্ডিশন, যে কন্ট্রাক্ট অনুযায়ী সে যে ইন্ডেমনিটি পাওয়ার কথা এটা পাবে, বাট কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে, বাকি 6 মাস আর রিকারিং সুবিধাটা পাবে না। মানে এইটা বুঝছি একটু কনসিকুয়েন্ট। আর একটা কোশ্চেন ছিল, যে আমরা ট্রেডিং গুডস এর ক্ষেত্রে গুডস এর যে ইন্স্যুরেন্স করলাম, সে একবার ড্যামেজ হইলো, ক্লেম করলো, পেয়ে গেল, কিন্তু পরবর্তী টেনরের জন্য সে তো আবার এই ধরনের কাভারেজ থাকবেই, ওই 1 বছর যে ইন্স্যুরেন্স করছিলাম বাকি মেয়াদের জন্য। হ্যাঁ, এটা তো এই কথা অনুযায়ী তো থাকতেছে। জি, থ্যাংক ইউ। ভাই এইগুলি তো আসলে শরিয়ার কন্ট্রোলিং, কিন্তু আমাদের ইন্স্যুরেন্স গুলো ওই যে আমাদের বাংলাদেশে কতগুলি ইন্স্যুরেন্স আছে জানেন? এটাও তো মনে হয় আপনারা জানেন না। 300-র উপরে ষাটটার স্যার। মতো, ষাটটা নেই। না 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 না, 60টা না। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে
চিন্তা করছেন? এই 81টার মধ্যে 34টা হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স। 81টার মধ্যে 34টা। এখন এই আচ্ছা, ইন্স্যুরেন্স গুলো কতটুকু শরিয়া মেনে চলে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানির কি তো কমিশন দেয়? কমিশন কি এটা জায়েজ? কমিশনের মাসালা এখন আর টানেন না, ওইটা আলাদা একটা বিষয়। কমিশনের পলিসিটা ভিন্ন। কমিশনের পলিসিটা আপনার ভিন্ন। এখন কমিশন কোত্থেকে দেয়, কিভাবে দেয়, এটা তখন দেখতে হবে আর কি। কারণ আপনার পলিসি হোল্ডাররা যদি ক্ষতিগ্রস্ত না হয়, কোম্পানি যদি নিজের টাকা থেকে কমিশন দেয়, তাহলে তো আর নাজায়েজ হওয়ার কোনো অপশন নাই। কিন্তু যদি পলিসি হোল্ডারদের ফান্ডের টাকা মাইরা দেওয়া হয়েছে, এইখান থেকে ডেবিট করে করে দেয়, তাহলে তো সমস্যা। হ্যাঁ, পলিসি ঠিক আছে, হোল্ডারদের ফান্ড ক্লায়েন্টের থেকে সে টাকা দিতে নেয়। পারবে না। তো এইখানে দেখেন, এই যে আব্দুল্লাহ মাসুম ভাইয়ের একটা লেখাই দেখছিলাম, কারণ উনি আবার ইন্স্যুরেন্স নিয়ে অনেক পড়ালেখা, অনেক স্টাডি, অনেক গবেষণা এবং একটা রিকমেন্ডেশন লেটারও সাবমিট করছেন ইন্স্যুরেন্স অথরিটির কাছে, সরকারি অথরিটি যারা। তো উনি বললেন যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যে শরিয়া বোর্ডই নেই। আপনি আরেকটা বিষয় আশ্চর্য হবেন, আমাদের ডিবিএইচ এ এটা ইউসুফ ভাইয়ের কাছ থেকে শোনা, ইউসুফ ভাই শুরু দিয়ে কাজ করছে তো। তো এই হোম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি নিবে কি নিবে না, এটা নিয়ে কয়েকটা কোম্পানির এমডির সাথে আমাদের ডিবিএইচ এর এমডি এর মিটিং করাইছিল। তো মিটিং করা অবস্থায় ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ইউসুফ ভাইকে মেসেজ দিচ্ছে যে ভাই, আপনি আমার এই পলিসিটা অ্যাপ্রুভ করে দেন, আপনারে 20% দিয়ে দিব। বুঝছেন ব্যাপারটা? এরপরে এদের কাছ থেকে তথ্য নেওয়া হলো যে আসলে তারা এই ইন্স্যুরেন্স কোম্পানি শুরু থেকে এই পর্যন্ত কত টাকা ইন্ডেমনিটি দিছে, প্রপার্টি ইন্স্যুরেন্সের বিপরীতে কত টাকা ইন্ডেমনিটি দিছে। 1 টাকাও দেয়নি। ইন্ডেমনিটি আদায় করতে গেলে তো আর তখন শর্তের বেড়াজালে আর বুঝছেন খরচ। ব্যাপারটা? 1 টাকাও দেয়নি। এখন কথা হলো, এত দিনের মধ্যে কি কোনো দুর্ঘটনাই ঘটে নাই? এইটা কি মানে বিশ্বাস করার মতো কথা? কারণ একটা কোম্পানির তো কত ধরনের পলিসি আছে, কিন্তু তারই কোম্পানির ইনসেপশন থেকে ওই দিন পর্যন্ত কোনো ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়নি। এইগুলি আসলে আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলি আছে, এগুলি মানে ব্যাংকই তো আসলে ঠিকভাবে কন্ট্রোল হচ্ছে না, অনেক কিছুই তো ব্যাংকের মধ্যে ঘটে যাচ্ছে। আর ইন্স্যুরেন্স নিয়ে তো বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি বডির এই মাথা ঘামানোর ওনাদের তো পর্যাপ্ত সময়, লোকবল কোনোটাই নেই। আস্তে আস্তে হয়তো বা এগুলি আসবে, কিন্তু এখন ইন্স্যুরেন্স খাতটা আমাদের বাংলাদেশে হযবরল অবস্থায় আছে। তাহলে একটা শর্ট বিজনেসের মতো হয়ে গেছে। মানে একটা পুরো একটা হযবরল অবস্থায় আছে। কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে ভালো, যারা মানুষের কমিটমেন্ট গুলো ঠিকঠাক ভাবে দেয়। যারা তার কমিশন কম দেয় এদের কাছে যেতে চায় না কেউ। যারা যে ওই যে মেট লাইফ ইন্স্যুরেন্স আছে, তারপরে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকেও দেখলাম যে কিছু টাকা মানুষকে দিছে। এরপরে যে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, এটা থেকেও মানুষকে বেশ কিছু টাকা দিছে, অনেক দেখছি। মানে হালুয়াঘাট ব্রাঞ্চে যখন ছিলাম তখন ওইখানে দেখলাম অনেকেই অনেকগুলি চেক পাইছে। তো এরকম কিছু কিছু কোম্পানি আছে, রিনাউন্ড কোম্পানি, যেগুলি লাইফ মানুষকে দেয়। ইন্সুরেন্সে কিছু পায়, কিন্তু এই যে ব্যাংকে যে সব এলসি এলসি এগুলো খুব কঠিন, অনেক শর্তের বেড়াজালে আটকে দেয় সব। বা দিলেও যে খরচ হয়ে যায় প্রসেসিং করতে, ওই সমান সমান লাগে। লাইফ ইন্স্যুরেন্স আর হচ্ছে যে এই প্রতিষ্ঠান যখন হেলথ ইন্স্যুরেন্স করে, এইখানে ওইগুলো কিছু টাকা পায়। ওইগুলো কিছু পায়। এই শাহজালাল ব্যাংকে প্রথম যখন হেলথ ইন্স্যুরেন্স পলিসি একটা চুক্তি করলো কোম্পানির সাথে, বুঝছেন, ওইবার মানে এত বেশি ক্লেম করা শুরু হয়েছে ব্যাংকের পক্ষ থেকে, যে পরিমাণ টাকা ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা পরে কোম্পানিকে এই ইন্ডেমনিটি দেওয়া লাগছে। এরপরে কোম্পানি এসে আবার কাকুতি মিনতি করা শুরু করছে যে ভাই, আমাদের আরো কিছু টাকা কন্ট্রিবিউশন করেন, নাইলে আর আমরা লসে পড়ে যাচ্ছি। পরে ব্যাংক থেকে আরো কিছু টাকা পরে অতিরিক্ত দেওয়া হয়েছে। এটা আমি আর 3-4 বছর আগের কথা বলতেছি। তো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিছু টাকা দেয় আর কি, এটা
তাও সব কোম্পানি দেয় কিনা, কর্পোরেট ছাড়া দেয় কিনা, এটা একটা বিষয়। তো আমাদের ইসলামী ব্যাংকে তো ইন্স্যুরেন্সের টাকা বছর বছর কেটে এসালাম চালু করেছিল, পদ্মা ইন্স্যুরেন্স। এখন সেও হ্যাঁ। বলাইছে, টাকাগুলো গেছে গা কোনো। হ্যাঁ। ফান্ড হাওয়া হয়ে গেছে, মাঝখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়ে গেছে। না, এগুলি কি আপনার ব্যাংক যেটা দেয় এটা তো এমপ্লয়ির কাছ থেকে কাটে না, এটা ব্যাংক নিজে থেকেই দিয়ে না, দেয়। আমাদের স্যালারি থেকেই তো বছরে একটা সামথিং কিছু নেয়। ব্যাংক বলেছে আমরা অর্ধেক অর্ধেক দিচ্ছি, আপনার অর্ধেক গ্রুপ দেন। ইন্স্যুরেন্স মানে তো। অর্ধেক আমাদের স্যালারি থেকে 6,000 টাকার মধ্যে জোর করে কেটে হ্যাঁ, নিয়েছে। একটু একটু দিছে, ব্যাংক দিছে কিছু, অর্ধেক বাকিটা আমার, অর্ধেক অর্ধেক। ও আচ্ছা। আমরা যদি 1,000 দিই, তারা ব্যাংক আর 1,000 ভরে দিয়ে দিচ্ছে। কিছু ক্লেম দিছিল, কয়েকজন মারা গেছিল, তাদের কিছু এ- দিছে। এইগুলি আসলে আপেক্ষিক, আসলে এক এক ব্যাংকের এক এক পলিসি। যেমন শাহজালাল ব্যাংকে এমপ্লয়ীদের করছিল স্যালারি থেকে পদ্মা ইন্স্যুরেন্স সাথে। কাটতো না আগে। আবার আমাদের ডিবিএইচ এ করে কি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, মানে টোটাল স্যালারির মধ্যে দেখায় দেয় যে এত টাকা দেওয়া হয়েছে আপনার জন্য। কিন্তু ওইটাকে আবার স্যালারি যেটা যে ফিক্সেশন দেয়, ফিক্সেশনের মধ্যে আবার ধরে না, কিন্তু পে পে স্লিপের মধ্যে আবার উল্লেখ করে দেয়। আমাদের অবশ্য একটু থাকে। তো ফেরত পে স্যারটা স্লিপ। কি বলছে স্যার? ফেরত স্যারটা আরেক বলছেন। যাক, তাহলে আজকে মনে হয় আমরা এখানে শেষ করতে পারি, যদি আপনাদের প্রশ্ন না থাকে। আর প্রশ্ন থাকলে আমি আছি, সমস্যা নেই। 13 স্যার, লাস্টেরটা একদম স্যার, ডেথ অফ দ্য ইনসিওর্ড পারসন। এই যে এইটা দেখেন, এটা ওই যে আগের মতো একই কথা। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুইটা পলিসি পড়ে আসলাম না আমরা, একটা হচ্ছে ডিসেবিলিটির বিপরীতে, আরেকটা হচ্ছে ডেথের বিপরীতে। ডিসেবিলিটির বিপরীতে হইলে যে ব্যক্তি যদি অসুস্থ হয়ে ডিসেবল হয়ে যায়, ইনকাম করার অবস্থা যদি না থাকে, কাজ করার অবস্থা যদি না থাকে, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা সুবিধা পায়। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পরে একটা সুবিধা পায়। এই দুই ধরনের পলিসি আছে। তো এই ডেথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ব্যক্তি যখন মারা যাবে, তখন এই পলিসি ওইখানেই শেষ। এটার আর কোনো মেয়াদ টেয়াদের প্রশ্ন নাই, ওইটা ওইখানেই শেষ হয়ে যাবে। বাট ওই যে এই ইন্স্যুরেন্স বেনিফিট যেটা পাওয়ার কথা, এটা আবার পাবে। ইন্স্যুরেন্স বেনিফিট পাবে, বাট কন্ট্রাক্ট আর কন্টিনিউ করবে না। এখানে লাভটা হচ্ছে আপনার ব্যক্তির, যে মারা গেল আর কি, ওই ব্যক্তির আর টাকাটা দেওয়া লাগতেছে না। লসটা হচ্ছে কোম্পানির, কারণ কোম্পানি তো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কন্ট্রিবিউশন পাইতো, ডোনেশন পাইতো, এটা আর পাইলো না আর কি। আর প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লসটা হইতেছে ব্যক্তির, যে নিল, কারণ সে একটা রেকারিং সুবিধা ছিল, এটা বন্ধ হয়ে গেল। স্যার আরেকটা বিষয় স্যার, যে আমি বলছিলাম এর আগে, আসলে কনফিউশন লেগে গেছে কোন এসএসটা আছে কোনটা নাই। এটা আমাদের একটা লিস্ট করে দিলে স্যার, যে এইগুলি আছে এগুলি নাই। সবগুলি আছে, সবগুলি আছে, কোনটা নাই আপনার কে বলছে? এইখানে 2 নাম্বার 61 নাম্বার দ্বারা রিপ্লেস করা হয়েছে। আমরা 2 নাম্বারকে আপনাদের কোনো শিডিউলে দিছি? দেই নাই। 2 নাম্বার বাদ, এটার পরিবর্তে পড়তে হবে আপনাকে 61 নাম্বার। 33 নাম্বার যেটা ছিল ওয়াকফ, এটা কি আমরা আপনাদেরকে কোনো শিডিউল দিছি? দেই নাই। এইটাকে রিপ্লেস করা হয়েছে 60 নাম্বার দ্বারা। 60 নাম্বার অলরেডি পড়া হয়ে গেছে, 2টা ক্লাস হয়েছে এটার উপরে। এই দুইটা রিপ্লেস করা হয়েছে। তাহলে টোটাল আউফি এই পর্যন্ত স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে 61টা। 61 থেকে আপনি দুইটা বাদ দেন, থাকতেছে কত? 59। এই 59টার উপরই পরীক্ষা হবে। আরেকটা স্ট্যান্ডার্ড পাবলিশ করছে 62 নাম্বার, এটা সুকুকের উপরে, কিন্তু ওইটাকে 17 নাম্বারের সাথে কোনো করে নাই, মানে রিপ্লেসমেন্ট করে নাই। এটা অপশন হিসাবে রাখছে, 17 বা 62 একটা পড়লেই হইলো। তো আমরা 17টাই পড়বো, 62টা এখনো কমপ্লিট স্ট্যান্ডার্ড হয় নাই। এটা আরবি ইংরেজি একসাথে রাখছে। যখন কমপ্লিট করবে তখন আমরা এটা করবো। এখন আবার আরেকটা রিভাইজ বের হয়েছে, এটাও এতে আনে নাই, হিয়ারিং এর জন্য রেডি করতেছে, সেটা হচ্ছে ইজারা। এটা যখন ফাইনাল হবে তখন ওইগুলি হয়তো বা রিপ্লেসমেন্ট বা একটু কিছু করতে পারে। তো আপাতত 61টা পাবলিশ হয়েছে, 61টার মধ্যে দুইটা রিপ্লেসমেন্ট হয়েছে, দুইটা রিপ্লেসমেন্ট হওয়াতে দুইটা কমে গেছে। 59টা স্ট্যান্ডার্ডের উপর পরীক্ষা হবে, একটাও বাদ নাই। আমি আপনাদেরকে একটা শিট শেয়ার করছিলাম, বুঝছেন, আউফির কাজ তো অনেকগুলি, মানে যথাযথভাবে হয় না আর কি। আউফি প্রথম যে শিটটা দিয়েছিল ওয়েবসাইটে,
এখন ওই শিটও নাই। প্রথম শিটের মধ্যে 59টার তালিকায় ছিল। আর এখন যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এইটা আসলে পাকিস্তানের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমিও মেম্বার। ওরা ওই সিপিএসএস নিয়ে কাজ করে। ওই গ্রুপে প্রায় 1,500 সদস্য। তো ওইখানে ওরা শেয়ার করছিল, আমি ওইখান থেকে ডাউনলোড করে পরে আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে আবার লিস্টের মধ্যে কয়েকটা বাদ গেছে। তো বাদ গেছে মানে বাদ না, কারণ আপনি ওয়াইটেজ হিসাব করে দেখবেন ওয়াইটেজ কিন্তু 100 হয় না। কারণ এই যে বলছে যে এই দুইটা স্ট্যান্ডার্ডে ওয়াইট 7, আরেকটাতে 5, আরেকটাতে 15, একটাতে 10। তো এই 5, 10, 7 এইভাবে যোগ করে এটাও তো 100 হইতে হবে। ওইখানে আপনি যোগ করে দেখবেন এটাও 100 হয় না। তার মানে যে কয়টা ওই লিস্টের মধ্যে বাদ গেছে বাকিটিতে বাকি অংশ, এরকম হইতে পারে। তো আমি দেখি, আমি যে প্রথম অফিস যেটা পাবলিশ করছিল এটা আমার কম্পিউটারে কোথাও থাকতে পারে। আমি এটা পাইলে আপনাদেরকে ওইটা গ্রুপে দিয়ে দিব। ওইখানে আপনার সব সব করে আছে। ওটা 2023 সালে আউফি এই ওয়েবসাইটে দিছিল। এখন আমি যে কয়েকদিন আগে ওয়েবসাইট ঘাটলাম, ওয়েবসাইটে ওদের সিপিএসএস এর কোনো ইয়াই নেই, শুধু এর শিডিউলটা আছে। তো আমি পাবো আশা করি। আমার এই অফিসের কম্পিউটার বা বাসার কম্পিউটার দুইটার কোনো একটাতে আছে। কারণ ওইটা আমরা ওই যে 2023-এ যখন সিপিএসএস নিয়ে কাজ করা শুরু করছিলাম তখন ওইটার একটা প্রেজেন্টেশন রেডি করছিলাম আমি। তো ওইটা আমি পাইলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওইখানে একবারে টোটাল 61টা 59টা স্ট্যান্ডার্ডই আছে। সারা বিশ্বে একই টাইমে একই কোয়েশ্চেনে পরীক্ষা হয়। কিন্তু কোয়েশ্চেন এক থাকলেও আপনার পাশে যে থাকবে তার সাথে আপনার প্রশ্নের সিরিয়াল মিলবে না। প্রশ্ন একই, বাট সিরিয়াল মিলবে না। এরা করে কি, 1 বাই 1 প্রশ্ন আপলোড করে, যার কারণে দেখা যায় যে পরীক্ষার শুরুতে কেউ প্রশ্ন পেয়ে গেছে, কেউ পরীক্ষার শুরুর 10 মিনিট পরে পাইছে, 1 ঘন্টা পরেও প্রশ্ন পাইছে, এটারও রেকর্ড আছে। কারণ ওরা করে কি, একজন একজন করে প্রশ্ন আপলোড দেয় এই সফটওয়্যারে। শুরু নির্দিষ্ট সময়ে হবে, কিন্তু নির্দিষ্ট সময়ে সবাই প্রশ্ন নাও পাইতে পারে। কিন্তু এই জায়গায় ওরিড হওয়ার কিছু নাই, কারণ যে যখন প্রশ্ন পাবে তখন থেকে 3 ঘন্টা পাবে সে। মানে আপনি 3 ঘন্টাই পরীক্ষা দিবেন, কিন্তু প্রশ্ন সবাই একসাথে পাবে এটার কোনো নিশ্চয়তা নেই। আজব ভাই আজব, এই যে গতবারের প্রশ্নগুলা কি 1 বাই 1। গতবারের প্রশ্নগুলা কি মানে পাওয়ার সম্ভাবনা আছে, পাওয়া যায়? কেমনে পাবেন আপনি? গতবারের প্রশ্ন কেমনে পাবেন? আগের প্রশ্নগুলি আমাদের কাছে কিছু ছিল। এটা ওই যে একটা সময় আপনার প্রশ্ন দিয়া পরীক্ষা হইতো, অনলাইন ছিল না। আউফি থেকে প্রশ্ন পাঠিয়ে দিত, সেন্টারগুলি ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা নিত। ওই সময় কিছু প্রশ্ন লিক হয়ে গেছিল, এটা বাই দি বাই পার্টিসিপেন্টদের কাছে চলে আসছিল। আর ওইভাবে আমরাও কিছু প্রশ্ন সংগ্রহ করতে পারছিলাম। সেই জন্য কিছু প্রশ্ন আপনাদেরকে আমরা দিতে পারছিলাম বা দিয়েছি আর কি। এখন তো অনলাইনে পরীক্ষা হয়, এই জায়গায় তো প্রশ্ন সেভ করারও কোনো সুযোগ নেই, আর কে সেভ করবে? হ্যাঁ, স্ক্রিনশট আপনি দিতে পারবেন, এটা একটা পথ আছে, সামনে থেকে মোবাইলে ছবি তুলে ফেলা। কিন্তু এটার সমস্যা হচ্ছে আপনার ওই যে মানে লাইভ ভিডিও রেকর্ডিং কিন্তু চলে। এই ভিডিও রেকর্ড আবার সেন্টারের পক্ষ থেকে অফিসে পাঠাইতে হয়। তো ওইখানে যদি ধরা পড়ে যায়, ওরা যদি দেখে ফেলে যে এই এই কাজটা হচ্ছে, তাইলে কিন্তু ওইখান থেকে পরীক্ষা বন্ধ করে দিতে পারে। তখন আবার একটা বিপদ হয়ে যাবে। স্পাই ক্যামেরা দিয়ে সেট করতে হবে সেটা ভাই। আর এই আউফের যে সফটওয়্যারটা দিয়ে পরীক্ষা নেয়, এই সফটওয়্যারটা আবার আবার খুব ভালো একটা সফটওয়্যার, এবং ওরা কাজ যেরকমই করুক কিন্তু সফটওয়্যারটা ভালো। এই সফটওয়্যার আবার অনেক কিছু বুঝতে পারে। যাক, ওইগুলি সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আপনারা ওই যে একটু মোচড়া টোচড়া দিলে যা সফটওয়্যার ধরে ফেলবে, বিষয়টা এরকম অতীতে ঘটে নাই, এখনো পর্যন্ত এরকম হয়নি আর কি। আমরাই থাকি, সেন্টার যাদেরকে নিয়োগ দেয় তারা থাকে। টাকা আনার যেমন সময়
প্রশ্নতে যে অবস্থা। যেমন এই যে সেন্ট্রাল শরিয়াতে এইবারও অনেক পরীক্ষার্থী দেখবেন প্রায় 100-র কাছাকাছি মনে হয়। তো ওইখানে সেন্ট্রাল শরিয়ার যারা আছেন তারা নিজেরাই গার্ড দিতে পারেন যদি দুইটা ধাপে পরীক্ষা নেয়। আর যদি দুইটা ধাপে না নিয়ে সবাইকে একসাথে নিতে চায় হল ভাড়া করে, তখন তো আর তাদের দ্বারা হবে না, তখন বাইরে থেকে কিছু লোক নিতে হবে। 184 জন, তাহলে এই 184 জন এটা অবশ্যই হল ভাড়া করতে হবে। তো হল ভাড়া করলে তারা তো একা আর এটা গার্ড দিতে পারবে না, তখন বাইরে থেকে লোক নিতে হবে। কারণ সেন্ট্রাল শরিয়াতে আপনার এই যে গত বছরের এই রিটেক এবং পরীক্ষা দেয় নাই এই সংখ্যাটা অনেক ছিল। 346 জনের মধ্যে 154 জন পাশ করছে, বাকি সব তো সেন্ট্রাল শরিয়ার রিজার্ভ ছিল। এই জন্য সেন্ট্রাল শরিয়াতে পার্টিসিপেন্ট অনেক বেশি। নতুন বলতে রিটেক ফি দিবেন, কিন্তু সেন্টার চেঞ্জ করা যায় না। না না, 7,000, এইবার 7,000 নিচ্ছে। রিটেকে খরচ কম, আগে আগে আপনার 11,000 ছিল, এইবার এটা আব্দুল্লাহ শরীফ স্যারের একটা অবদান, সে আওফিকে ম্যানেজ করে এটা 50%-এ নিয়ে আসছে। $100 ছিল, $50 নিয়ে আসছে। তো $50 আপনার বিলও আসে কত, ও 6,000 সামথিং মনে হয়, পরে এটাকে রাউন্ড ফিগার করে 7,000 নিচ্ছে। হ্যাঁ, তাদের এই এই জায়গাটাতে আপনার আব্দুল্লাহ শরীফ স্যারের এটা একটা অবদান, মানে এই যে 70% ডিসকাউন্ট, এটাও আব্দুল্লাহ শরীফ স্যারের অবদান। এটা আসলে এক ব্যক্তির অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা চালু হয়ে গেলে সহজে চেঞ্জ হয় না, বুঝছেন? সহজে চেঞ্জ হয় না। এই 70% বাংলাদেশের জন্য যেটা হয়েছে, এটা সহজে বন্ধ করবে না, বুঝছেন না? আবার 50% যেটা রাজি হয়েছে, কারণ ওটা তো একটা বডি, তো তারা চুক্তি তো আর ব্যক্তির সাথে করছে না, প্রতিষ্ঠান কি দেশের সাথে করছে। এটা তো চুক্তি হয়েছে দেশের সাথে, মানে সেন্ট্রাল শরিয়া ধরেন ম্যানেজ করছে, তাই বলে কি সেন্ট্রাল শরিয়ার পার্টিসিপেন্ট এই সুবিধা পাবে? বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিবে সবাই এই সুবিধা পাবে। ওরা সুবিধা দেয় দেশের জন্য, এটা যেই অ্যারেঞ্জ করুক সুবিধা সবাই পাবে। এই গরিব দেখেই তো পাইছি আমরা, তাহলে তো আর পাইতাম না। এখানে তো একটা বড় মার্কেট আছে না, শুধু গরিব বলে না, একটা বড় মার্কেট ইসলামী এই ব্যাংকে। তো নাই, মধ্যমায়ের দেশ। এই আমরাই তো গল্প করতেছি, এইগুলো রেকর্ড হইতেছে, দেখছেন? এটা তো খেয়ালই করি না।